যারা ক্লাসগুলো করছেন আমার মনে হয় না রেসিড বেস নিয়ে কোনো সমস্যা থাকার কথা, ঠিক আছে? মানে আমি আশা করব যে কোনো সমস্যা থাকার কথা না, বিকজ আমি একদম পয়েন্ট টু পয়েন্ট পড়াইছি। যারা রেগুলার ক্লাসগুলো করছেন, যারা ইম্পর্টেন্স নিচ্ছেন, তাদের জন্য আশা করি ইচ এন্ড এভরি প্রবলেম ঠিক করার কথা, ঠিক আছে? আগে এটা হচ্ছে আপনাদের ইচ্ছার উপরে। ওকে, আজকে আমরা দুইটা কাজ করব। ফার্স্ট আমরা একটা ডাইরেক্ট ঢুকে যাবো না, আমরা একটু বুঝে শুনে ঢুকবো, ঠিক আছে? তো প্রথম জিনিসটা খেয়াল করে দেখেন। তাহলে আমাদের প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে অ্যাসিড বেসের একটা ম্যাপ লাগবে, যাকে আমরা বলি অ্যাসিড বেস ম্যাপ অফ দ্য আর্টেরিয়াল ব্লাড। ওকে, তো এই অ্যাসিড বেস ম্যাপটা কি আসলে? এই ম্যাপটা হচ্ছে যে যে আপনার বডিতে বা আপনার ব্লাডের মধ্যে অ্যাসিড বা বেস, এটার মেইন মানটা কতটুকু, বা আমাদের পিএইচ এর যে ফিজিওলজিক্যাল মান কতটুকু, এবং এই মান থেকে আপনি যদি চেঞ্জ হয়ে যান, আপনি যদি এই মান থেকে সরে আসেন, তাহলে এই মানটা থেকে সরে আসলে আপনার বডিতে কি কি পরিবর্তন আসবে, আপনার কোন সিস্টেম কিভাবে এক্সাইটেড হবে, কোন সিস্টেম কিভাবে এটাকে কারেকশন করা ট্রাই করবে, সেটাকে আমরা বলি অ্যাসিড বেস ম্যাপ। ওকে, আমরা জানি যে অ্যাসিড বেস ম্যাপ মানে নরমালি ক্ষেত্রে আমরা জানি যে আমাদের বডিতে যে পার্শিয়াল প্রেশার অফ দ্য কার্বন ডাইঅক্সাইড থাকে, যেকে আমরা বলি কার্বন, মানে কি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড আমাদের ব্লাডের মধ্যে আছে তার প্রেশারটাকে পার্শিয়াল প্রেশার কার্বন ডাইঅক্সাইড প্রকাশ করি। এবং আমাদের বাইকার্বনেট আয়ন থাকে, যেটা আমাদের মেইন প্রধান বেস, মানে বেস হিসেবে কাজ করে। তাহলে আমি আগেই বলেছিলাম যে কার্বন ডাইঅক্সাইডকে আমরা ডাইরেক্টলি অ্যাসিড হিসেবে থিঙ্ক করব, আর মেইন বেস হচ্ছে আমাদের বাইকার্বনেট, এবং এদের মধ্যে একটা ইন্টার রিলেশন থাকে, ঠিক আছে? যদি কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায় তাহলে সেভাবে বাইকার্বনেটের মান পরিবর্তন হয়, একইভাবে বাইকার্বনেট বেড়ে গেলেও কিন্তু বা কমে গেলেও কিন্তু কার্বন ডাইঅক্সাইডের মানটা সেভাবে পরিবর্তন হয়। তো এই মানগুলাকে যদি আমরা একটা গ্রাফের মধ্যে প্লট করি, তখন দেখা যায় যে একটা মান আসে, একটা লাইন আসে, এবং এই লাইনটা একটা আইসোইলেকট্রিক লাইন, মানে সেম লাইন। খেয়াল করে দেখেন, আপনি যেভাবে বাইকার্বনেট পরিবর্তন করেন না কেন, কার্বন ডাইঅক্সাইডের মান এমনভাবে পরিবর্তন হয়, অর্থাৎ পার্শিয়াল প্রেশার অফ দ্য কার্বন ডাইঅক্সাইড এমনভাবে পরিবর্তন হয়, যাতে করে টোটাল বিষয়টা শেষ করার পরে যখন একটা লাইন আমরা আঁকবো, এই লাইনটা একটা টোটাল লাইন তৈরি হবে, এবং লাইনটা একটা আইসোইলেকট্রিক লাইন, এবং যে লাইনটি ইন্ডিকেট করে যে আপনার পিএইচ এর মান হচ্ছে 7.4। এখন এই মানগুলো আমরা কোথায় বসাইছি? এই মানগুলো আমরা একটা সমীকরণের মধ্যে বসিয়েছিলাম, যাকে আমরা বলি হ্যান্ডারসন হ্যাসেলবার্গ ইকুয়েশন। এগুলো নিয়ে আমরা ডিটেলসে পড়া করবো, আমি জাস্ট একটু জিনিস আপনাকে আগে দেখাচ্ছি, তারপর আমরা ডিটেলসে যাবো, ঠিক আছে? ওকে, তো এখন দেখেন, সো আমি যদি খেয়াল করে দেখি, বলছি অ্যাসিড বেস ম্যাপ মানে একটা ম্যাপ, একটা ম্যাপের মধ্যে কিভাবে আপনি এগুলোকে আঁকবেন, টোটাল একটা ম্যাপের মধ্যে পুরো বিষয়টাকে কিভাবে নিয়ে আসবো, সেটাই হচ্ছে অ্যাসিড বেস ম্যাপ। ওকে, তাহলে পুরো বিষয়টার মধ্যে নিয়ে আসতে যদি চাই, তাহলে খেয়াল করে দেখেন, এই যেটা এটা একটা রেঞ্জ, বিকজ আমরা যে লাইনটা পেয়েছিলাম এটা একটা ফিক্সড লাইন, বাট পৃথিবীর কোনো কিছু ফিক্সড আপ না, আপনার ব্লাডের পিএইচও ফিক্স না, এমন না যে একটা একটা মানের মধ্যেই সীমাবদ্ধ সীমাবদ্ধ থাকবে। একটুকে যে মানটা পেয়েছিলাম 7.4, এটা একটা গড় মান। তো গড় মানটা কোথেকে পেয়েছিলাম? 7.35 থেকে 7.45, এটা হচ্ছে আমাদের পিএইচ এর রেঞ্জ। তো এই পিএইচ এর মধ্যে, এই রেঞ্জের মধ্যেই নর্মাল পিএইচটা অবস্থান করে, যে লাইনটা আমরা পেয়েছিলাম 7.4। এই শেড, এই টোটাল এরিয়া, আমি যদি পুরো জায়গাটাকে একটা টোটাল জায়গা হিসেবে থিঙ্ক করি, একটা এরিয়া হিসেবে থিঙ্ক করি, তাহলে এই যে জায়গাটা আছে, এই জায়গাটা আমাদের নর্মাল পিএইচ কে ইন্ডিকেট করে। তাহলে সেই নর্মাল, সেই স্পেসিফিক রিজিয়নটা, সেই স্পেসিফিক শেডটা হচ্ছে 7.35 থেকে 7.45 এর মধ্যে। ওকে, তাহলে আপনি যদি কোনোভাবে এইচ বাইকার্বনেটের মান বাড়ান, বা কোনোভাবে বাইকার্বনেটের মান কমান, অথবা পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডের মান কমান বা বাড়ান, তখন কি হবে? এই যে আপনি শেডটা পেয়েছেন, এই শেডগুলোর মান এরকম চেঞ্জ হবে, উপরের দিকে উঠবে বা নিচের দিকে যাবে, মানে অর্থাৎ চেঞ্জ হবে, একদম নতুন একটা এরিয়া পাবো, আমরা বিভিন্ন এরিয়া পাবো। তো ওইটাকে আমরা বলতেছি এসিড বেস ম্যাপ। ওকে, তাহলে আমরা সবাই জানি যে আমাদের এসিড বেসের সঙ্গে দুইটা অর্গান রিলেটেড, একটা হচ্ছে লাংস আর একটা হচ্ছে কিডনি। ওকে, এবং আমরা জানি যে এই লাংসের মাধ্যমে আমরা কি করি? আমাদের ব্লাডের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটাকে কন্ট্রোল করি। লাংস দিয়ে আমরা রেট অ্যান্ড ডেপথ অফ দ্য ব্রিদিং, অর্থাৎ আপনি প্রতি মিনিটে কতবার করে রেসপিরেশন করবেন, প্লাস আপনার রেসপিরেশন ইন্টেন্সিটি কেমন হবে, আপনার ইন্সপিরেশনের ইন্টেন্সিটি কেমন হবে, সেটা হচ্ছে ডেপথ কন্ট্রোল করে। লাংসের মাধ্যমে রেট এবং ডেপথ অফ রেসপিরেশন আপনি কন্ট্রোল করেন, এবং আলটিমেটলি এটার মাধ্যমে আপনি কি করেন? আপনি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কন্ট্রোল করেন। আপনার ব্লাডের মধ্যে যদি বেশি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড চলে আসে, তখন লাংসের মাধ্যমে আপনি কার্বন ডাইঅক্সাইডগুলোকে ব্লো অফ করে দেন। আবার কোনোভাবে যদি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমে যায়, তখন আপনি কি করবেন? আপনি রেসপিরেশনের পরিমাণ তখন কমায় আনবেন, হাইপোভেন্টিলেশন চলে যাবেন। তাহলে কি হবে? আমার কার্বন ডাইঅক্সাইডগুলো ব্লো অফ হবে না, ফলে কার্বন ডাইঅক্সাইডটা আস্তে আস্তে করে অ্যাকুমুলেট করা শুরু করবে। তাহলে একটা লাংস হচ্ছে একটা অর্গান যার মাধ্যমে আমরা কি করতে পারি? কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটাকে কন্ট্রোল করতে পারি।
আর সেকেন্ড অর্গানটা হচ্ছে আমাদের জন্য কিডনি। কিডনি দিয়ে আমরা কার্বন ডাইঅক্সাইড কন্ট্রোল করব না, কিডনি দিয়ে আমরা প্রধানত কন্ট্রোল করব আমাদের বাইকার্ব। ওকে, তাহলে কোনো কারণে যদি আপনার বডিতে বাইকার্বের পরিমাণ কমে যায় তখন কিডনি কি করবে, এদের রিঅ্যাবজর্পশন বাড়িয়ে দিবে। অথবা কোনো কারণে বাইকার্বের পরিমাণ বেড়ে গেলে কিডনি কি করবে, রিঅ্যাবজর্পশনের মান কমাই দিবে। অথবা কোনো কারণে কার্বন ডাইঅক্সাইডের মান বেড়ে গেলে তখন কি করবে, বাইকার্বকে রিঅ্যাবজর্ব করবে। অথবা কোনো কারণে কার্বন ডাইঅক্সাইড কমে গেলে কিডনি কি করবে, বাইকার্বটাকে রিঅ্যাবজর্পশন কমাই দিবে। তাহলে এইভাবে করে ওরা নিজেদের মধ্যে একটা বোঝাপড়া করে, বোঝাপড়া করার মাধ্যমে ওরা কি করে, আমাদের ব্লাডের মধ্যে পিএইচটাকে কন্ট্রোল করে। তাহলে মনে রাখতে হবে ব্লাড পিএইচ এই মানটা, হ্যাঁ আমাদের ব্লাড পিএইচ এর মানটা মূলত নির্ভরশীল দুইটা স্পেসিফিক মানের উপরে। একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের পার্শিয়াল প্রেসার বা কার্বন ডাইঅক্সাইডের মান, সেকেন্ডটা হচ্ছে বাইকার্বনেটের মান। তাহলে এদেরকে কন্ট্রোল করে দুইটা অর্গান, একটা হচ্ছে লাংস, একটা হচ্ছে কিডনি। ওকে, তাহলে লাংসে যদি প্রবলেম হয় তখন হেল্প করে কিডনি, আবার কিডনিতে যদি প্রবলেম হয় তখন হেল্প করে লাংস। তাহলে একজন আরেকজনকে হেল্প করে, হেল্প করার মাধ্যমে ওরা কি করে, প্রবলেমগুলোকে সর্ট আউট করে। ওকে, আচ্ছা আমরা এখন ডিটেলসে জানি, আমরা আরো পরে ডিটেলসে যাবো। আমরা একটু আগে একটু ওয়ার্ম আপ করে আসি, মানে আগে জিনিসগুলো বুঝে আসি, তারপর আমরা আস্তে আস্তে আরো ডিটেলসে যাবো, ঠিক আছে? এবার খেয়াল করে দেখেন যে আমাদের রেসপিরেটরি পিএইচ ডিসঅর্ডার কয়রকম হতে পারে। আমরা আগে বলেছি আমাদের দুইটা পার্ট, যেহেতু লাংস এবং কিডনি, তো লাংসের সঙ্গে সম্পর্কিত প্রবলেমটা হচ্ছে রেসপিরেটরি প্রবলেম, আর কিডনির সঙ্গে সম্পর্কিত প্রবলেমটা হচ্ছে মূলত আমাদের মেটাবলিক প্রবলেম, ঠিক আছে? এইভাবে আমরা কি করতে পারি, আমাদের পিএইচ ডিসঅর্ডারকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে রেসপিরেটরি পিএইচ ডিসঅর্ডার, আর একটা হচ্ছে মেটাবলিক পিএইচ ডিসঅর্ডার। এবং এর প্রত্যেকটাই দুইটা করে পার্ট আছে, একটা হচ্ছে অ্যাসিডোসিস আর একটা হচ্ছে অ্যালকালোসিস। ওকে, আচ্ছা এখন একটু খেয়াল করে দেখেন, অ্যাসিডোসিস হতে পারে রেসপিরেটরি, আবার অ্যালকালোসিসও হতে পারে রেসপিরেটরি। একটু আমরা ফার্স্টে অ্যাসিডোসিস নিয়ে চিন্তা করি, আমরা পরে যাবো এগুলো ডিটেইলস নিয়ে। খেয়াল করে দেখেন এটা একটা অনুপাত, আমরা হ্যান্ডারসন হ্যাসেলবার্গ ইকুয়েশন যখন বসাই এই অনুপাতটা আমাদেরকে বসাইতে হয়, ঠিক আছে? এই অনুপাতে খেয়াল করে দেখেন উপরের দিকে আছে বাইকার্বনেট আর নিচে আছে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড। ওকে, এখন দেখেন অ্যাসিডোসিস মানে কি, মানে আপনার ব্লাডের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে গেছে। তাহলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে পার্শিয়াল প্রেসার অফ দ্য কার্বন ডাইঅক্সাইড কিন্তু কি হবে, বেড়ে যাবে। সিম্পল বিষয়। আচ্ছা, তাহলে আপনার ব্লাডের মধ্যে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে পার্শিয়াল প্রেসার অফ দ্য কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাবে। এবং আমরা বলেছি কার্বন ডাইঅক্সাইডকে আমরা একটা অ্যাসিড হিসেবে থিঙ্ক করি, অ্যাজিউম করি, তাহলে আলটিমেটলি কি হবে, আলটিমেটলি আমরা বলতে পারি যে আমাদের H+ এর মান বেড়ে গেছে, ঠিক আছে? তাহলে আলটিমেটলি কি হচ্ছে, পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড যদি বেড়ে যায় এবং বাইকার্বনেটের মান যদি সেম থাকে তাহলে পুরো রেশিওটা ডিক্রিজ করে। ওকে, অর্থাৎ পিএইচ এর মান ডিক্রিজ করে, বিকজ ইট ইজ আ ইকুয়েশন। আমরা ইকুয়েশন যদি দেখি একটু, তাহলে ইকুয়েশনটা কি দেখেন, এই যে ইকুয়েশনটা হচ্ছে এটা, যে পিএইচ ইকুয়াল টু 6.1 লগ এটা, মানে এটা পুরো রেশিওটা হচ্ছে যে হ্যান্ডারসন হ্যাসেলবার্গ ইকুয়েশন। ওকে, পিএইচ ইকুয়াল টু পিকে প্লাস লগ concentration of bicarb divided by partial pressure of carbon dioxide। এটা হচ্ছে আমাদের হ্যান্ডারসন হ্যাসেলবার্গ ইকুয়েশন। তাহলে খেয়াল করে দেখেন যে আমার কি হচ্ছে, যে আমি যদি এটা এই জিনিসগুলোকে সরাই দিই তাহলে আমরা কি আসছে, পিএইচ প্রপোর্শন টু বাইকার্বনেটের মান ডিভাইড বাই পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে? তাহলে আমরা কি বলেছিলাম, যদি কোনো কারণে আপনার ব্লাডের মধ্যে কার্বন ডাইঅক্সাইড অ্যাকুমুলেট করে, ঠিক আছে, কিন্তু বাইকার্বনেটের মান চেঞ্জ না হয় তাহলে কি হবে, আমার পার্শিয়াল প্রেসার কার্বন ডাইঅক্সাইড মান বেড়ে যাবে। আর একটা জিনিসকে যদি আপনি বড় জিনিস দিয়ে ভাগ করেন তাহলে কি হবে, পিএইচ এর মান ছোট আসবে, মানে পুরো রেশিওর মান ছোট আসবে, তখন পিএইচ কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। পিএইচ ছোট হওয়া মানে কি, মানে তার মান অ্যাসিডোসিস এ চলে যাওয়া, ঠিক না? আচ্ছা, তাহলে খেয়াল করে দেখেন এটা থেকে আমরা কি পেয়েছি, যে অ্যাসিডোসিস, ঠিক আছে? তাহলে আমার কার্বন ডাইঅক্সাইডের মান যদি বেড়ে যায় তাহলে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাবে, তাহলে অনুপাতটার মান কি হবে, ছোট হবে, অর্থাৎ পিএইচ ছোট হয়ে আসবে। আর পিএইচ ছোট হওয়াকে আমরা কি বলি, অ্যাসিডোসিস বলি। মানে পিএইচ এর মান যদি 7 থেকে কম হয়ে যায় অথবা 7.35 থেকে কমে যায় তাকে আমরা কি বলতেছি, অ্যাসিডোসিস বলতেছি, ঠিক না? আচ্ছা, এটি বিভিন্ন কারণে হতে পারে, আমরা কজে যাব না। আর অ্যালকালোসিস কি হতে পারে, যদি কোনো কারণে আপনার ব্লাডের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের মান কমে যায় তাহলে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড কমে যাবে এবং আলটিমেটলি কি হবে, পুরো রেঞ্জটা বড় হবে। আর পুরো রেঞ্জটা বড় হলে কি হবে, পিএইচ এর মান বড় হবে, আলটিমেটলি কি ডেভেলপ করবে, অ্যালকালোসিস ডেভেলপ করবে। কি কারণে হচ্ছে সেটা দরকার নেই। এখন আপনাকে জিনিসটা বুঝতে হবে, সেটা হচ্ছে রেসপিরেটরি অ্যাসিডোসিস অ্যাকিউট হতে পারে, ক্রনিক হতে পারে। আমি আগে বলেছিলাম যে কোনো কারণে আপনার ব্লাডের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যদি বেড়ে যায়, অর্থাৎ সেটা রেসপিরেশনের কারণে, রেসপিরেটরি প্রবলেমের কারণে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যদি বডিতে বেড়ে যায়, অর্থাৎ পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড যদি বেড়ে যায়, তখন কিডনি ওইটাকে সর্ট আউট করা ট্রাই করে। কিভাবে? সিম্পল, যেহেতু পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাওয়ার অর্থ হচ্ছে যে H+ এর মান বেড়ে যাওয়া,
তাহলে H প্লাস গুলাকে আপনি যদি নিউট্রালাইজ করতে চান তাহলে তার জন্য কি লাগবে? বাইকার্বনেট লাগবে। তাহলে বাইকার্বনেট গুলা কোথা দিয়ে বের হয় বডি থেকে? আমরা জানি কিডনি দিয়ে। তাহলে আপনি যদি বাইকার্বনেট গুলাকে বেশি বেশি রিঅ্যাবজর্ব করে ফেলেন তাহলে কি হবে? ওই এক্সেস বাইকার্বনেট গুলো কি করবে? এক্সেস H প্লাস এর সঙ্গে বিক্রিয়া করবে, ফলে কি হবে? এটা নিউট্রালাইজ হয়ে যাবে। সিম্পল বিষয়টা। তাহলে আমার রেসপিরেটরি কারণে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ যদি বেড়ে যায় তখন এটাকে সর্ট আউট করা ট্রাই করে কে? কিডনি। ঠিক আছে? তাহলে কিডনি কি করবে? এটাকে সর্ট আউট করবে। কিন্তু কিডনি এমন একটা সিস্টেম, এটা সঙ্গে সঙ্গে কাজ করতে পারে না। তার কাজ করার জন্য সময়ের প্রয়োজন। সে স্লোলি অ্যাডাপ্ট করে। তাকে টাইম দিতে হবে। সে ইচ্ছা করলেই ধাম করে বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন বাড়াতে পারবে না। তাকে টাইম দিতে হবে। সে আস্তে আস্তে কাজটা করবে। তাহলে জিনিসটা হচ্ছে যে যখন আপনার রেসপিরেটরি অ্যাসিডোসিস শুরু হবে সঙ্গে সঙ্গে কিডনি কিন্তু এটাকে কম্পেনসেট করতে পারবে না। ঠিক আছে? তখন কি হবে? তখন আপনি দেখবেন যে আপনার পিএইচ এর মান অনেক অনেক কমে গেছে, অর্থাৎ এটা একটা অ্যাকিউট কন্ডিশন। বাট যদি টাইম দেন, আপনার যদি 1 সপ্তাহ চলে যায়, 2 সপ্তাহ চলে যায়, আস্তে আস্তে কি করবে? কিডনি এটাকে রিজলভ করার ট্রাই করবে। কিডনি আস্তে আস্তে কি করবে? বাইকার্ব রিঅ্যাবজর্পশন করা বাড়িয়ে দিবে। একটা সময় কি হবে? পিএইচ এর মানটা নরমালের দিকে চলে আসবে। তাহলে স্টিল তখনও রেসপিরেটরি অ্যাসিডোসিস থাকবে, বাট কিডনি ওটাকে কম্পেনসেট করে ফেলছে প্রায় কাছাকাছি। তাহলে ওটা কিন্তু আর অ্যাকিউট কন্ডিশন নাই, ওটা চলে গেছে কোথায়? ক্রনিকে। এই জন্য রেসপিরেটরি অ্যাসিডোসিসের বা রেসপিরেটরি অ্যালকালোসিসের দুই রকম ভাবে আমরা চিন্তা করতে পারি। একটা হচ্ছে অ্যাকিউট কন্ডিশন আর একটা হচ্ছে ক্রনিক কন্ডিশন। তাহলে আবার বলতেছি যে রেসপিরেটরি কারণে যদি আপনার ব্লাডে কার্বন ডাই অক্সাইড অ্যাকুমুলেট করে তাহলে কি হচ্ছে? আলটিমেটলি আপনার পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাই অক্সাইড বেড়ে যাচ্ছে, অর্থাৎ আলটিমেটলি আপনার পিএইচ এর মান কমে যাচ্ছে। তাহলে পিএইচ এর মান যদি কমে যায় তার অর্থ কি ডেভেলপ করতেছে? রেসপিরেটরি কারণে অ্যাসিডোসিস ডেভেলপ করতেছে। কিন্তু এটা হওয়ার সঙ্গে সঙ্গে কিডনি এটাকে রিজলভ করতে পারবে না। কিডনিকে টাইম দিতে হবে। কিডনি আস্তে আস্তে এটাকে সর্ট আউট করবে বাই ইনক্রিজিং দ্য রিঅ্যাবজর্পশন অফ বাইকার্বনেট। ঠিক আছে? সঙ্গে সঙ্গে পারবে না। তাহলে সঙ্গে সঙ্গে যেহেতু পারতেছে না, ওই সময় কি হবে? পিএইচ এর মান অনেক কম থাকবে। ওকে, সিভিয়ার অ্যাসিডোসিস থাকবে। ওই ধরনের অ্যাসিডোসিসকে আমরা বলতেছি অ্যাকিউট রেসপিরেটরি অ্যাসিডোসিস অথবা অ্যাকিউট রেসপিরেটরি অ্যালকালোসিস যদি অ্যালকালোসিস হয়। আর যখন আপনি টাইম দিবেন 1 সপ্তাহ 2 সপ্তাহ, আস্তে আস্তে কিডনি এটাকে কম্পেনসেট করা ট্রাই করবে বাই রিঅ্যাবজর্ব দা কি বাইকার্বনেট। তখন কি হবে? আস্তে আস্তে করে পিএইচ এর মানটা বাড়তে শিখবে এবং বাড়তে বাড়তে এটা প্রায় নরমালের দিকে চলে আসবে। 100% নরমাল হবে না, প্রায় নরমালের দিকে চলে আসবে। তাহলে আপনি বলতে পারবেন যে ঠিক আছে আমার প্রায় কম্পেনসেশন হয়ে গেছে, প্রায় ঠিক হয়ে গেছে। তাহলে এই যে ঠিক হয়ে গেছে, টাইম লাগছে, এটা কিডনি একদিন দুই দিন পারতেছে না, লং টাইম ধরে পারতেছে। এটাকে আমরা বলতেছি ক্রনিক রেসপিরেটরি অ্যাসিডোসিস অর অ্যালকালোসিস। এই জন্য রেসপিরেটরি কন্ডিশনটাকে আমরা অ্যাকিউট এবং ক্রনিক কন্ডিশন ভাগ করি। আচ্ছা, আমরা কজ পরে আসবো। আমরা আমি জাস্ট আগে একটু ওভারভিউ দিই। সেকেন্ড হচ্ছে মেটাবলিক কন্ডিশন। তাহলে মেটাবলিক কন্ডিশন কি? যে কোনো কারণে আমরা পড়েছিলাম যে আমাদের কিডনি কি করে? এক্সেসিভ পরিমাণ H প্লাস গুলোকে বডি থেকে বের করে দেয় অথবা বাইকার্বনেটকে রিঅ্যাবজর্ব করে। এখন ধরেন কোনো কারণে কিডনি পারতেছে না H প্লাস গুলোকে বের করতে। হ্যাঁ, আমাদের ইনঅর্গানিক H প্লাস গুলোকে বের করতে সে পারতেছে না, অথবা সে প্রপারলি বাইকার্বনেটকে রিঅ্যাবজর্ব করতে পারতেছে না। তাহলে কি হচ্ছে? যদি সে H প্লাস গুলোকে কি করতে না পারে, বডি থেকে বের করতে না পারে, তাহলে বডির মধ্যে কি হচ্ছে? H প্লাস অ্যাকুমুলেট করতেছে। আর বডির মধ্যে H প্লাস অ্যাকুমুলেট করলে আমরা কি বলি? যে আলটিমেটলি আমার পিএইচ এর মান কমে যাবে, অর্থাৎ অ্যাসিডোসিস ডেভেলপ করবে। ঠিক না? কিন্তু এটা কার কারণে হইছে? রেসপিরেশনের জন্য, লাংসের জন্য, নাকি কিডনির জন্য? সিম্পল, কিডনির জন্য। বিকজ প্রবলেমটা কার? ফলটা কিডনি। কার উচিত ছিল H প্লাস গুলোকে বের করে দেওয়া, বাট সে পারে নাই। তার উচিত ছিল এক্সেসিভ পরিমাণ, তার উচিত ছিল বাইকার্বনেটকে রিঅ্যাবজর্ব করা, কিন্তু সে পারে নাই। আলটিমেট কারণে কি হইছে? পিএইচ এর মান ড্রপ করছে। তাহলে কি হইছে? অ্যাসিডোসিস হইছে। কার কারণে হইছে? কিডনির কারণে হইছে। আমি বলেছিলাম কিডনি কাকে ইন্ডিকেট করে? মেটাবলিক কন্ডিশন। সো দিস ইজ কল্ড মেটাবলিক অ্যাসিডোসিস অর মেটাবলিক অ্যালকালোসিস যদি অ্যালকালোসিস কন্ডিশন হয়। মনে রাখবেন, যখনই বডি সেন্স করবে যে আপনার ব্লাডের মধ্যে H প্লাস এর মান বেড়ে গেছে অথবা বাইকার্বনেটের মান কমে গেছে, বডি সঙ্গে সঙ্গে সিগন্যাল পাঠাবে লাংসকে, এবং লাংস সঙ্গে সঙ্গে হাইপো অথবা হাইপার ভেন্টিলেশনের মাধ্যমে এটাকে কম্পেনসেট করা ট্রাই করবে। লাংসের কাজ করার জন্য সময়ের প্রয়োজন হয় না, লাংস সঙ্গে সঙ্গে অ্যাক্টিভেট হয়ে যায়। তাহলে এই জন্য মেটাবলিক অ্যাসিডোসিস বা অ্যালকালোসিসের কোনো অ্যাকিউট অথবা ক্রনিক কন্ডিশন হয় না। মেটাবলিক অলওয়েজ কি? মেটাবলিক। এক্ষেত্রে অ্যাকিউট বা ক্রনিক হবে না, বিকজ মেটাবলিকের সঙ্গে সঙ্গেই রেসপিরেটরি সিস্টেম ট্রাই টু কম্পেনসেট। বাট যখন
রেসপিরেটরি কারণে যখন আমার অ্যাসিডোসিস বা অ্যালকালোসিস হয়েছিল তখন কিন্তু কিডনি সঙ্গে সঙ্গে এটাকে কম্পেনসেট করতে পারে নাই, তাকে টাইম নিতে হয়েছিল, এই জন্য এটা অ্যাকিউট ছিল আবার ক্রনিক হয়েছে। কিন্তু মেটাবলিক কারণে যে অ্যাসিডোসিস বা অ্যালকালোসিস হয় এটাকে কি আমাদের রেসপিরেটরি সিস্টেম সঙ্গে সঙ্গে কম্পেনসেট করা ট্রাই করে, এই জন্য মেটাবলিকের ক্ষেত্রে আমরা কোনো অ্যাকিউট অথবা ক্রনিক স্ট্রেচিংটা করি না। ওকে, তাহলে আমরা কি বলেছি যে একটা ম্যাপ, এই ম্যাপটার নামই হচ্ছে কিন্তু আমাদের রেসপিরেটরি প্যাসিভ বেস ম্যাপ। হ্যাঁ, তাহলে কি হচ্ছে দেখেন কিডনি আমাদের যদি অ্যাসিডোসিস হয়, এই যে আমাদের কি 7.35 থেকে কমে গেলে অ্যাসিডোসিস আর 7.45 থেকে বেড়ে গেলে অ্যালকালোসিস, ঠিক না? তাহলে দেখেন এই যে মেটাবলিক কারণে রেসপিরেটরি কারণে অ্যাসিডোসিস অ্যাকিউট হতে পারে, আবার রেসপিরেটরি কারণে অ্যালকালোসিস হতে পারে, ঠিক আছে? আবার অপোজিটে কি হতে পারে, রেসপিরেটরি কারণে অ্যালকালোসিস হতে পারে অ্যাকিউট, আবার হতে পারে ক্রনিক। কিন্তু মেটাবলিকের ক্ষেত্রে কি হতে পারে, মেটাবলিকের ক্ষেত্রে হয় মেটাবলিক অ্যাসিডোসিস হবে অথবা মেটাবলিক অ্যালকালোসিস হবে, এর কোনো অ্যাকিউট বা ক্রনিক কাউন্টার পার্ট নাই। তাহলে আমি আগে কিছু বোঝানোর আগে জাস্ট আপনাকে এটা বোঝাতে ট্রাই করতেছি যে একটা বডিতে কিভাবে এই বিষয়গুলো কম্পেনসেট হয়, ঠিক আছে? কিভাবে রেসপিরেশন প্রবলেম হলে লাংস এটা ট্রাই টু কম্পেনসেট করা ট্রাই করবে, কিভাবে রেসপিরেশনের প্রবলেম হলে কিডনি এটাকে কম্পেনসেট করা ট্রাই করবে, এবং কিভাবে এই বিষয়গুলো অ্যাকিউট এবং ক্রনিক হয়। ক্লিয়ার এই বিষয়টা? ওকে, বুঝছেন কি না জানে নাকি বুঝছেন? সমস্যা নাই, আমরা আরো ডিটেইলসে বুঝবো, আমরা এখন জাস্ট স্টার্ট করেছি, ঠিক আছে? টেনশন করে কিছু নেই। এখন আসেন আমাদের আজকে টপিকে চলে যাই, মেইন টপিক। ওকে, সো নাও দিস ইজ দ্য স্টার্ট। এখন আসেন আমরা আস্তে আস্তে পড়বো ইনশাআল্লাহ, ঠিক আছে? এখন আপনি শুধু মনোযোগী শুনবেন, আপনাকে আর এখন ঠিক করার কিছু লাগবে না। নাও, সো দিস ইজ দ্য রিঅ্যাকশন, যে রিঅ্যাকশনটা পুরো আমাদের পুরো রেসপিরেশন অ্যাসিডোসিস এবং অ্যালকালোসিসটাকে কন্ট্রোল করে। তো আমরা জানি যে কার্বন ডাই অক্সাইড যখন পানির সঙ্গে বিক্রিয়া করে তখন একটা উভমুখী বিক্রিয়া হয়, যে বিক্রিয়ার মাধ্যমে কি তৈরি করে, বাইকার্বনেট আয়ন এবং H+ আয়ন তৈরি করে। এবং খেয়াল করে দেখেন আমি পুরো প্রসেসটাকে দেখিয়েছি যে কার্বন ডাই অক্সাইডের সঙ্গে সম্পর্কিত হচ্ছে লাংস, আর বাইকার্বনেটের সঙ্গে সম্পর্কিত হচ্ছে আমাদের কিডনি। তাহলে কার্বন ডাই অক্সাইড যদি বেড়ে যায় সেটাকে কম্পেনসেট করা ট্রাই করবে লাংস বাই দ্য ইউজিং অফ দ্য বাইকার্বনেট, এবং বাইকার্বনেটের মান যদি কমে বা বেড়ে যায় তাহলে এটাকে কম্পেনসেট করা ট্রাই করবে আমাদের রেসপিরেটরি সিস্টেম বা লাংস বাই ইনক্রিজিং অর ডিক্রিজিং কার্বন ডাই অক্সাইড লেভেল ইন দ্য ব্লাড। এটা হচ্ছে প্রথম কথা। ওকে, এবং আমরা বলেছিলাম 7.35 থেকে যদি আমাদের ব্লাড পিএইচ এর মান কমে যায় তাকে আমরা বলি অ্যাসিডোসিস, আর 7.45 থেকে হবে না 45 থেকে যদি পিএইচ এর মান বেড়ে যায় তাকে আমরা বলেছিলাম অ্যালকালোসিস। ওকে, আর অ্যাসিডোসিস মানে বডিতে এক্সেসিভ পরিমাণ H+ কন্টেইন করা অথবা বাইকার্বনেটের মান কমে যাওয়া, আর অ্যালকালোসিস মানে হচ্ছে কোনো কারণে বডিতে এক্সেসিভ পরিমাণ বাইকার্বনেট কন্টেইন করা অথবা H+ এর মান কমে যাওয়া। আপনি যেভাবে ইচ্ছা সেভাবেই ডিস্টিংগুইশ করতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে রিঅ্যাকশন। তাহলে এখন আসেন আমরা একটু রিঅ্যাকশনটাকে ভাগ করি। দেখেন এটা একটা রিঅ্যাকশন, তাহলে কি হচ্ছে দেখেন তো, এই যে কার্বন ডাই অক্সাইড এবং পানি বিক্রিয়া করে বাইকার্বনেট এবং H+ আয়ন তৈরি করতেছে। কোনো কারণে যদি বাইকার্বনেটের মান কমে যায়, ভালোভাবে খেয়াল করে দেখেন, যদি কোনো কারণে বাইকার্বনেটের মান যদি কমে যায়, অনেক কমে যায়, তাহলে কি হবে? আমরা যদি এটাকে বিক্রিয়ক আর এটাকে উৎপাদ চিন্তা করি, আপনি যদি একটা বিক্রিয়ার উৎপাদ সরিয়ে ফেলেন তাহলে সাথে লিনটি কি বলে, বিক্রিয়াটা সম্মুখ দিকে অগ্রসর হবে। তাহলে কি হবে, বেশি পরিমাণ কার্বন ডাই অক্সাইড পানির সঙ্গে বিক্রিয়া করে বাইকার্বনেট এবং H+ তৈরি করবে। কিন্তু যেহেতু বাইকার্বনেট আপনি সরিয়ে ফেলেছেন এই জন্য তো বিক্রিয়াটা সামনে আগাইছিল, তাহলে কি হচ্ছে, তাহলে আলটিমেটলি H+ এর মান বেড়ে যাচ্ছে। কারণ কি, সিম্পল বুঝে ট্রাই করেন আগে, আবার বলতেছি, বিক্রিয়াটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড প্লাস পানি বাইকার্বনেট প্লাস H+ আয়ন। আপনি কি করেছেন, পুরো সিস্টেম থেকে এখান থেকে 100টা বাইকার্বনেট সরাই ফেলছেন। তাহলে 100টা বাইকার্বনেট যদি আপনি সরিয়ে ফেলেন তাহলে কি হবে, উৎপাদ কমে গেছে। তাহলে উৎপাদ যদি কমে যায় তাহলে কি হবে, বিক্রিয়াটা সামনের দিকে অগ্রসর হবে। তাহলে কি হবে, এখন কিছু পরিমাণ কার্বন ডাই অক্সাইড পুনরায় পানির সঙ্গে বিক্রিয়া করে আবার কি করবে, এই বাইকার্বনেট আয়ন এবং H+ আয়ন তৈরি করবে। ধরেন কথার কথা, আগে বাইকার্বনেট ছিল 100টা আর H+ ছিল 100টা, আপনি কিন্তু অলরেডি 100টা বাইকার্বনেট সরাই ফেলছেন, এবং বিক্রিয়ার কারণে নতুন করে আবার বাইকার্বনেট প্রোডাকশন হয়েছে 100টা এবং H+ তৈরি হয়েছে 100টা। তাহলে এখন কিন্তু আমার বাইকার্বনেট বাড়ছে 100টা, কিন্তু H+ কতটুকু হয়েছে, 100 + 100 টোটাল কত হলো, 200টা। তাহলে আলটিমেটলি কি হলো, আমার H+ এর আয়ন পরিমাণ অনেক বেড়ে গেল না? আর H+ এর পরিমাণ যদি অনেক বেড়ে যায় তাহলে কি ডেভেলপ করে, পিএইচ এর পরিমাণ কমে যায়, অর্থাৎ অ্যাসিডোসিস ডেভেলপ করে। তাহলে কোনো কারণে আমার বাইকার্বনেটের পরিমাণ যদি কমে যায় তাহলে কি ডেভেলপ করে, আলটিমেটলি অ্যাসিডোসিস ডেভেলপ করে। ওকে,
আবার একটু খেয়াল করে দেখেন, একইভাবে আপনি যদি একটা সিস্টেমে বাইকার্বনেট যোগ করেন, ঠিক আছে, তাহলে ধরেন আগে এখানে বাইকার্বনেট ছিল 100টা আর H+ ছিল 100টা, আপনি কি করেন এক্সট্রা আরো 100টা বাইকার্বনেট যোগ করছেন, ঠিক আছে, তাহলে কি হচ্ছে আপনি উৎপাদ বাড়াই দিচ্ছেন, তাহলে উৎপাদ বিক্রিয়া করে কি করবে, এবার বিক্রি করা শুরু করবে, তাহলে বিক্রি করা শুরু করছে, তাহলে কি হবে, আপনি এখন বাইকার্বনেট আছে কয়টা, 200টা, কিন্তু H+ কয়টা আছে, 100টা, তাহলে 100টা H+ 100টা বাইকার্বনেটের সঙ্গে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড এবং পানি তৈরি করবে, তাহলে কি হলো, সিস্টেম থেকে হঠাৎ করে H+ কমে গেল না, আর সিস্টেম থেকে হঠাৎ করে যদি H+ কমে যায় তাহলে পিএইচ এর মান কি বাড়বে না কমবে, পিএইচ এর মান বেড়ে যাবে, আর পিএইচ এর মান বাড়লে আমরা তাকে কি বলি, অ্যালকালোসিস বলি, তাহলে আলটিমেটলি কি হলো, অ্যালকালোসিস ডেভেলপ করলো, তাহলে কি দেখাইলাম ভাইয়া, এটাই দেখাইলাম যে কোনো কারণে বাইকার্বনেটের পরিমাণ যদি কমে যায় তাহলেও পিএইচ এর মান কমে যাবে, অর্থাৎ অ্যাসিডোসিস ডেভেলপ করবে, আর কোনো কারণে বাইকার্বনেটের মান যদি বেড়ে যায় তাহলে H+ এর মান কমে যাবে, অর্থাৎ পিএইচ এর মান বেড়ে যাবে, অর্থাৎ অ্যালকালোসিস ডেভেলপ করবে। এবং দেখেন প্রবলেমটা কার সঙ্গে সম্পর্কিত, বাইকার্বনেটের সঙ্গে সম্পর্কিত, এই জন্য এটাকে আমরা বলতে পারি, উপরটাকে বলতে পারি মেটাবলিক অ্যাসিডোসিস আর নিচেটাকে বলতে পারি মেটাবলিক অ্যালকালোসিস, কারণ এখানে কিন্তু কার্বন ডাইঅক্সাইডের কোনো প্রবলেম ছিল না, কার্বন ডাইঅক্সাইড বাড়ে বা কমে নেই, বাড়ছে বা কমছে কে, বাড়ছে বা কমছে হচ্ছে বাইকার্বনেট, তাহলে বাইকার্বনেটের মান যদি কমে যায় তাহলেও অ্যাসিডোসিস ডেভেলপ করে, আবার বাইকার্বনেটের মান যদি বেড়ে যায় তাহলেও অ্যালকালোসিস ডেভেলপ করে, এবং যেহেতু এটা বাইকার্বনেটের সঙ্গে সম্পর্কিত, বাইকার্বনেটের সঙ্গে সম্পর্কিত মানে কিডনির সঙ্গে সম্পর্কিত, তাহলে এই কন্ডিশনটার নাম হবে মেটাবলিক অ্যাসিডোসিস আর এটার নাম হবে মেটাবলিক অ্যালকালোসিস। ক্লিয়ার, বুঝতে পারছেন নিশ্চয়ই? এখন আসেন সেকেন্ডটা দেখেন, আবার একটা বিক্রিয়া, সেম বিক্রিয়া, এখন কি করেছেন আপনি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়িয়ে দিয়েছেন, তাহলে আপনি যদি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়িয়ে দেন তাহলে কি হবে, কার্বন ডাইঅক্সাইড গুলো পানির সঙ্গে বিক্রিয়া করবে, এবং কার্বন ডাইঅক্সাইড গুলো পানির সঙ্গে বিক্রিয়া করে কি করবে, বাইকার্বনেট আয়ন এবং H+ আয়ন তৈরি করবে, ঠিক আছে, এখন আপনি বলতে পারেন ভাইয়া বাইকার্বনেট বেড়ে গেছে, H+ বেড়ে গেছে, কিন্তু মনে রাখবেন বাইকার্বনেট ইজ দ্য পার্ট অফ বাফার, তাহলে বাইকার্বনেট যখন লিমিটেড রেঞ্জে বাড়ে, বাইকার্বনেট যখন লিমিটেড রেঞ্জে বাড়ে তখন সেটা বাফার হিসেবে কাজ করে, এই জন্য বাইকার্বনেট এখানে হালকা বাড়লেও এটা আমাদের কোনো প্রবলেম ক্রিয়েট করবে না, কিন্তু যেহেতু H+ এর মান হঠাৎ করে বেড়ে গেছে, অর্থাৎ পিএইচ এর মান কমে গেছে, তাহলে কি ডেভেলপ করবে, অ্যাসিডোসিস ডেভেলপ করবে, তাহলে রেসপিরেটরি কারণে, যেহেতু কার্বন ডাইঅক্সাইড মানে রেসপিরেটরি সিস্টেম, তাহলে রেসপিরেটরি কারণে কি হয়েছে, আমাদের পিএইচ এর মান কমে গেছে, অর্থাৎ অ্যাসিডোসিস ডেভেলপ করছে, তাহলে আমরা বলতে পারবো দিস ইজ কল্ড রেসপিরেটরি অ্যাসিডোসিস। ওকে, একইভাবে যদি কোনো কারণে রেসপিরেশনের কোনো প্রবলেমের কারণে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমে যায় তাহলে কি হবে, আলটিমেটলি বিক্রিয়াটা পশ্চাৎ দিকে অগ্রসর হবে এবং বাইকার্বনেট এবং H+ বেশি বেশি বিক্রিয়া করে কি করবে, আমার এই বিক্রিয়াটা করবে, আলটিমেটলি কি হচ্ছে, হঠাৎ করে সিস্টেম থেকে আপনি H+ সরাই ফেলছেন, আর সিস্টেম থেকে যখন হঠাৎ করে H+ সরে যাবে তখন পিএইচ এর মান বেড়ে যাচ্ছে, আর পিএইচ বাড়াকে আমরা কি বলি, অ্যালকালোসিস, তাহলে এখানে অ্যালকালোসিস কিসের জন্য ডেভেলপ করছে, ডিউ টু কার্বন ডাইঅক্সাইড লেভেলের জন্য, তাহলে কার্বন ডাইঅক্সাইডের যেহেতু অ্যালকালোসিস ডেভেলপ করছে, তাহলে রেসপিরেটরি কারণে অ্যালকালোসিস ডেভেলপ করছে, তাহলে এই কন্ডিশনটার নাম হচ্ছে রেসপিরেটরি অ্যালকালোসিস। সো देयर আর ফোর কন্ডিশন অর ফোর কন্ডিশন, রেসপিরেটরি অ্যাসিডোসিস, রেসপিরেটরি অ্যালকালোসিস এবং মেটাবলিক অ্যাসিডোসিস এন্ড মেটাবলিক অ্যালকালোসিস। তাহলে ভাই আবার বলতেছি কথাটা, এখানে আমরা চারটা রিঅ্যাকশন দেখাইছি, আমরা টোটাল আমাদের চারটা রিঅ্যাকশন ভাই শো করেছি আপনাদেরকে। প্রথম রিঅ্যাকশন দুটা কি দেখাচ্ছে, যে বাইকার্বনেটের লেভেল যদি কমে যায় তাহলে আলটিমেটলি H+ এর মান বেড়ে যায়, অর্থাৎ পিএইচ এর মান কমে যায়, আর বাইকার্বনেট ইন্ডিকেট করে কিডনিকে, তাহলে কিডনির কারণে যদি পিএইচ এর মান কমে যায় অর্থাৎ অ্যাসিডোসিস ডেভেলপ করে, এই অ্যাসিডোসিসকে আমরা বলবো মেটাবলিক অ্যাসিডোসিস, আর বাইকার্বনেটের মান যদি বেড়ে যায় তাহলে আলটিমেটলি কি হচ্ছে, আমাদের পিএইচ এর মান বেড়ে যাচ্ছে, তাহলে কিডনির কারণে পিএইচ এর মান বেড়ে যাচ্ছে, অর্থাৎ অ্যালকালোসিস হচ্ছে, সো দিস ইজ কল্ড মেটাবলিক অ্যালকালোসিস। আর পরের দুটো কি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইডের জন্য, কার্বন ডাইঅক্সাইডের মান যদি বেড়ে যায় তাহলে আলটিমেটলি কি হচ্ছে, আমাদের পিএইচ এর মান কমে যাচ্ছে, তাহলে রেসপিরেটরি কারণে পিএইচ কমে যাচ্ছে, অর্থাৎ রেসপিরেটরি অ্যাসিডোসিস, আর কার্বন ডাইঅক্সাইডের মান যদি কমে যায় তার কারণে কি হচ্ছে, পিএইচ এর মান বেড়ে যাচ্ছে, অর্থাৎ রেসপিরেটরি কারণে অ্যালকালোসিস হচ্ছে, সো দিস ইজ কল্ড রেসপিরেটরি অ্যালকালোসিস। ঠিক আছে, ওকে, সো নাও দিস ইজ দ্য হেন্ডারসন হ্যাসেলবার্গ ইকুয়েশন। আমি একটু কি বলেছিলাম যে পিএইচ ইকুয়াল টু 6.1, হ্যাঁ, প্লাস লগ কনসেন্ট্রেশন অফ বাইকার্বনেট ডিভাইড বাই পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড। ওকে, তাহলে আমরা দেখেছিলাম যে পিএইচ এর মান আমি যদি এগুলোকে সরাই ফেলি তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের পুরো বিষয়টা, পিএইচ প্রপোর্শন টু কনসেন্ট্রেশন অফ বাইকার্বনেট ডিভাইড বাই
পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড। তাহলে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড যদি বেড়ে যায় পিএইচ এর মান কমে যায়, আর বাইকার্বনেটের মান যদি বেড়ে যায় পিএইচ এর মান বেড়ে যায়। ঠিক আছে? তাহলে কি হচ্ছে, পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড বাড়লে পিএইচ কমে যাবে, মানে অ্যাসিডোসিস ডেভেলপ করবে। আর বাইকার্বনেটের মান যদি বেড়ে যায় তাহলে পিএইচ এর মান বেড়ে যাবে, অর্থাৎ অ্যালকালোসিস ডেভেলপ করবে। উল্টাভাবে পার্শিয়াল প্রেসার অফ মান যদি কমে যায় তাহলে পিএইচ এর মান বেড়ে যাবে, অর্থাৎ অ্যালকালোসিস ডেভেলপ করবে। আর বাইকার্বনেটের মান যদি কমে যায় তাহলে পিএইচ এর মানও কমে যাবে, অর্থাৎ অ্যাসিডোসিস ডেভেলপ করবে। ঠিক আছে? এখান থেকে আমরা কি করতে পারি, এই ইকুয়েশনের মাধ্যমে আমরা কার্বন ডাইঅক্সাইড, বাইকার্বনেট এবং পিএইচ এর মধ্যে একটা রিলেশন করতে পারি। ঠিক আছে? তাহলে এখানে কয়টা ফ্যাক্টর আসলো? তিনটা। একটা পিএইচ, একটা হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড, আর একটা হচ্ছে বাইকার্বনেট লেভেল। এই তিনজনের মানগুলোকে যদি আমি এই সূত্রে বসাই তাহলে আলটিমেটলি কি চলে আসবে, আমাদের পিএইচ এর মান চলে আসবে। অর্থাৎ একটা পেশেন্টের অ্যাসিডোসিস আছে নাকি নাই, অ্যালকালোসিস আছে নাকি নাই, এগুলো আমরা বুঝতে পারবো এই ইকুয়েশনটার মাধ্যমে, যাকে আমরা বলি হেন্ডারসন হ্যাসেলবাখ ইকুয়েশন। ওকে, এটাই এখন যা বলছি সেটাই এখানে আছে। সো देयर আর 4 কন্ডিশন এবং 4টা প্যারামিটার, পিএইচ, পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড, বাইকার্বনেট এবং কম্পেনসেশন হইছে কি হয়নি, কম্পেনসেশন হইছে কি হয়নি। ঠিক আছে? হইলে সেটাকে অ্যাকিউট নাকি ক্রনিক, এটা আমরা কি করব। ঠিক আছে? এখন আসেন, এবার আপনারা আমরা যে কাজটা করব, আমরা প্রত্যেকটা কন্ডিশন ধরে 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 বোঝার ট্রাই করব। ওকে, প্রত্যেকটা কন্ডিশন ধরে ধরে বোঝার ট্রাই করব এবং প্রত্যেকটা কন্ডিশনের কারণে কিভাবে আমার কম্পেনসেশন হচ্ছে, কিভাবে হচ্ছে, না হলে কি হবে, সেগুলো বোঝার ট্রাই করব। ঠিক আছে? তো আমার এখন আমি বারবার বলতেছি যে আপনাকে প্রত্যেকটা ক্লাস করতে হবে, বিকজ আমি এভাবেই এত রেগুলেটেড ফ্যাশনে আগাইছি। ওকে, আপনি যদি প্রত্যেকটা ক্লাস করেন তাহলে আপনার জন্য বিষয়টা অনেক ইজি হবে। আর আপনি যদি ক্লাসগুলো না করে আলটিমেট ঢুকেন তাহলে আপনার জন্য অনেক ঝামেলাপূর্ণ হবে। ঠিক আছে? তো যাই হোক, আমরা ইনশাল্লাহ, আমি ধরে নিচ্ছি আপনারা যারা ক্লাস করতেছেন তারা আগের ক্লাসগুলো করছেন। ঠিক আছে? সো নাও মেটাবলিক অ্যাসিডোসিস। ওকে, নাও দিস ইজ টপিক অফ মেটাবলিক অ্যাসিডোসিস। ওকে, একটু দাঁড়ান, টেক্সট জায়গা। তাহলে মেটাবলিক অ্যাসিডোসিসের কজ কি হতে পারে? আমরা কিন্তু আগে আমি কিন্তু রেগুলেশন অফ দ্য রেসপিরেটরি সিস্টেম যখন রেগুলেশন অফ দ্য অ্যাসিড বেস ব্যালেন্স যখন পড়েছিলাম তখন কিন্তু ভাইয়া বারবার বলছিলাম যে আমাদের কোন কোন কারণে অ্যাসিডোসিস বা অ্যালকালোসিস হতে পারে, মেইনলি স্পেসিফিক এর কারণে। তো দেখেন মেটাবলিক অ্যাসিডোসিস কি কারণ হতে পারে, আমরা বারবার বলতেছি মেটাবলিক মানে কিডনি রিলেটেড প্রবলেম, কিডনির কারণে যে অ্যাসিডোসিস হবে দিস ইজ কল মেটাবলিক অ্যাসিডোসিস। ওকে, তাহলে এখন দেখেন কেন হতে পারে। বিল্ড আপ অফ অ্যাসিড ইন দ্য ব্লাডের মধ্যে যদি অ্যাসিড বিল্ড আপ করে, আচ্ছা তাহলে ব্লাডের মধ্যে অ্যাসিড কিভাবে বিল্ড আপ করতে পারে একটু দেখি আমরা। এক, যদি অ্যাসিডের প্রোডাকশন বেড়ে যায়, কোন অ্যাসিড, নট কার্বন ডাইঅক্সাইড, বিকজ কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে অটোমেটিক্যালি সেটা কি হবে, রেসপিরেটরি সিস্টেমের মাধ্যমে বের হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই। তাহলে কি ধরনের অ্যাসিড, ইনঅর্গানিক অ্যাসিড, ইনঅর্গানিক অ্যাসিড বা H+ যদি বেড়ে যায় তাহলে ইনক্রিজ প্রোডাকশন অফ দ্য ইনঅর্গানিক অ্যাসিড অর ইনজেকশন, কেউ যদি অ্যাসিড খায়, অ্যাসিড অথবা অ্যাসিড লাইক সাবস্টেন্স কেউ যদি বেশি গ্রহণ করে তাহলে কিন্তু তার ব্লাডের মধ্যে অ্যাসিড বিল্ড আপ করবে। এটা হচ্ছে প্রথম কজ। সেকেন্ডটা কি, বডি ক্যান নট গেট রিড অফ ইট, তাহলে প্রোডাকশন নর্মাল, ডেইলি যেটা তৈরি হওয়ার কথা ততটুকু তৈরি হচ্ছে। নর্মালি কিডনি কি করে, এই অ্যাসিড গুলাকে বডি থেকে বের করে দেয়, কিন্তু কিডনির কোন একটা প্রবলেম হয়েছে, ওই প্রবলেমের কারণে কিডনি H+ গুলাকে আর বের করতে পারতেছে না, কিডনি প্রবলেমের কারণে H+ গুলাকে আর বের করতে পারতেছে না। তাহলে কি হচ্ছে, যেহেতু কিডনি H+ গুলাকে বডি থেকে বের করতে পারতেছে না তাহলে ব্লাডের মধ্যে H+ গুলো অ্যাকুমুলেট করা শুরু করছে এবং আলটিমেটলি H+ এর পরিমাণ বেড়ে গেছে, অর্থাৎ পিএইচ এর মান কমে গেছে, তাহলে কিন্তু অ্যাসিডোসিস হতে পারে। তাহলে প্রথম কারণটা হচ্ছে কোনো কারণে ইনঅর্গানিক অ্যাসিডের প্রোডাকশন যদি বেড়ে যায়, দুই নম্বরটা হচ্ছে কেউ যদি অ্যাসিড খায়, তিন নম্বরটা হচ্ছে বডি মানে কিডনি যদি H+ গুলাকে বডি থেকে বের করতে না পারে, এবং চার নাম্বার সবচেয়ে ইম্পর্টেন্ট কজ এক্সেস বাইকার্বনেট লস, বিকজ যখনই বডিতে H+ অ্যাকুমুলেট করে বাইকার্বনেট ট্রাই টু কম্পেনসেট ইট বাই ডুইং দ্য রিঅ্যাকশন, বিকজ H+ বাড়লে বাইকার্বনেট কি করবে, তার সঙ্গে বিক্রিয়া করবে, আর বাইকার্বনেট যদি H+ এর সঙ্গে বিক্রিয়া করে আলটিমেটলি কি হবে, আমাদের বাইকার্বনিক অ্যাসিড হবে H2CO3 হবে, যা আলটিমেটলি ভেঙে কি করবে,
কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার তৈরি করবে, এবং কার্বন ডাইঅক্সাইড কিন্তু আমাদের রেসপিরেটরি সিস্টেম বেড়ে যাবে। তাহলে বাইকার্বনেট আমার মাস্ট ফর দ্য কম্পেনসেশন অফ H+। কিন্তু কোনো কারণে বডি থেকে কিডনির মাধ্যমে যদি এক্সেসিভ পরিমাণ বাইকার্বনেট বডি থেকে বের হয়ে যায়, এক্সেসিভ লস হয়, তাহলে কিন্তু আমার এই H+ গুলোকে আর কম্পেনসেশন করা যাচ্ছে না। ফলে H+ এর মান না বাড়া সত্ত্বেও বাড়ি যাচ্ছে বলে থিঙ্ক করবো আমরা, তাহলে কিন্তু আমার অ্যাসিডোসিস ডেভেলপ করতেছে। তাহলে ইট ইজ দ্য অ্যানাদার কজ অফ মেটাবলিক অ্যাসিডোসিস। তাহলে মেটাবলিক অ্যাসিডোসিসে টোটাল 4 ধরনের কজ হতে পারে। কোনো কারণে ইনঅর্গানিক অ্যাসিড, নট কার্বন ডাইঅক্সাইড অ্যাসিড। কার্বন ডাইঅক্সাইড অ্যাসিড তৈরি হলে, কার্বন ডাইঅক্সাইড তৈরি হলে সেটা অটোমেটিক্যালি লাংস দিয়ে বের হয়ে যায়, তাতে কোনো প্রবলেম নাই, তাতে কোনো প্রবলেম নাই। ডিউ টু প্রবলেম কার? কিডনির, কিডনির কারণে হ্যাঁ প্রবলেম হবে। তাহলে কোনো কারণে H+, ইনঅর্গানিক H+ যদি বেড়ে যায়। 2, কেউ যদি অ্যাসিড খায়। 3, বডি কিডনি যদি ওই H+ গুলোকে বের করতে না পারে যেগুলো নর্মালি জমা হচ্ছে। 4, কোনো কারণে কিডনি দিয়ে যদি এক্সেসিভ পরিমাণ বাইকার্বনেট আয়ন লস হয়ে যায়, তাহলে কিন্তু আমার আলটিমেটলি H+ বেড়ে যাচ্ছে, আসলে বাড়তেছে না। বাট কেন বাড়তেছে? বিকজ নর্মালি বাইকার্বনেট কি করতো? H+ গুলোকে কম্পেনসেট করে ফেলতো, H+ গুলোকে নিউট্রালাইজ করে ফেলতো। বাট যেহেতু বাইকার্বনেট নাই, তাহলে ওই H+ গুলো কিন্তু নিউট্রালাইজ হচ্ছে না। আলটিমেটলি কিন্তু কি হচ্ছে? পিএইচ এর মান কমতেছে এবং মেটাবলিক অ্যাসিডোসিস ডেভেলপ করতেছে। সো দিস ইজ দ্য 4 কজ যাদের কারণে আমাদের মেটাবলিক অ্যাসিডোসিস ডেভেলপ করে। ওকে, আচ্ছা, তাহলে এই যে আমরা বলেছিলাম এটা সবচেয়ে ইম্পর্টেন্ট কজ, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট কজ, এটা আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যে কোনো কারণে বাইকার্বনেটের মান যদি ব্লাডে কমে যায়, এবং কত কমে? ইউজুয়ালি 20 থেকে 22। আমরা জানি নরমাল মান হচ্ছে 20 থেকে 22 থেকে 28। কোনো কারণে যদি 22 থেকে কমে যায়, 20 থেকে 22 থেকে কমে যায়, তাহলে কি হবে? আলটিমেটলি পিএইচ এর মান কমবে, লেস দ্যান 7.35। এবং বডি কি করবে? হাইপার ভেন্টিলেশন করার মাধ্যমে কম্পেনসেট করা ট্রাই করবে। বডি হাইপার ভেন্টিলেশন করার মাধ্যমে কম্পেনসেট করা ট্রাই করবে। আমি আবার বলতেছি, মনে আছে কি বলেছিলাম? যে কোনো কারণে আমার কিডনি যদি কোনো কারণে প্রবলেম করে ফেলে, যদি কোনো কারণে সে অ্যাসিডোসিস বা অ্যালকালোসিস ডেভেলপ করে, তাহলে ওই বিষয়টাকে কে কম্পেনসেট করে? কে কম্পেনসেট করে? অবশ্যই অবশ্যই আমাদের লাংস। তাহলে যদি কোনো কারণে আমার বাইকার্বনেট গুলা কি হয়ে যায়? বডি থেকে বের হয়ে যায়, এবং বাইকার্বনেটের পরিমাণ অথবা যে কারণে বডিতে অ্যাসিড বেড়ে যায়, অথবা কেন গেট রেডি, অথবা বাইকার্বনেট কমে যায়, যে কারণে হোক কেন আলটিমেটলি বাইকার্বনেট কি হয়ে যায়? যদি লেস দেন 22 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার হয়ে যায়, তখন কি হবে? আলটিমেটলি পিএইচ এর মান কমে যাবে, এবং সেটা কত হবে? লেস দেন 7.35, মানে অ্যাসিডোসিস ডেভেলপ করবে। তখন বডি অবশ্যই ট্রাই করবে এটাকে কম্পেনসেট করার জন্য। কিভাবে? তাহলে যেহেতু আমার অ্যাসিডের পরিমাণ বডিতে বেড়ে গেছে, তাহলে একমাত্র আমার বডি থেকে অ্যাসিড বের করতে হবে। কিন্তু লাংস, আমার কিডনি তো প্রবলেম, কিডনি তো সেটা পারতেছে না, কিডনির জন্যই তো প্রবলেমটা হয়েছে। তাহলে সেক্ষেত্রে কাকে কম্পেনসেট করতে হবে? লাংসকে। এখন লাংস কম্পেনসেট করতে পারে শুধুমাত্র কার মাধ্যমে? একটা সাবস্টেন্সের মাধ্যমে, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তাহলে এখন সে কি করতে চায়? সে কি কার্বন ডাইঅক্সাইড অ্যাকুমুলেট করতে চায়, নাকি বডি থেকে বের করে দিতে চায়? সিম্পল, যেহেতু বডির মধ্যে অ্যাসিডোসিস ডেভেলপ করছে, বডির মধ্যে পিএইচ এর মান লেস দেন 7.35 হয়ে গেছে, তাহলে এটাকে একমাত্র কম্পেনসেট করা সম্ভব কিভাবে? এক্সেস পরিমাণ কার্বন ডাইঅক্সাইড যুক্ত অ্যাসিড বডি থেকে বের করে দেওয়া। তাহলে বডি যদি কার্বন ডাইঅক্সাইড বডি থেকে বের করে দেয় বাই ইউজিং অফ দ্য লাংস, তাহলে প্রবলেমটা সর্ট আউট হয়ে যাবে। তখন লাংস কি করা শুরু করে? হাইপার ভেন্টিলেশন করা শুরু করে, বারবার সে নিঃশ্বাস নেওয়া শুরু করে। ফলে কি হবে? তার আমাদের লাংস থেকে বা ব্লাড থেকে প্রচুর পরিমাণ কার্বন ডাইঅক্সাইড ব্ল অফ হয়ে যাবে। আর কার্বন ডাইঅক্সাইড ইটসেলফ ইজ অ্যাসিড। তাহলে কার্বন ডাইঅক্সাইড যখন বডি থেকে বের হয়ে যাবে, তখন কি হবে? আস্তে আস্তে করে এই পিএইচটা কন্ট্রোলে চলে আসবে। সো দিস ইজ কল্ড রেসপিরেটরি কম্পেনসেশন। এই জন্য মেটাবলিক অ্যাসিডোসিস হলে রেসপিরেটরি সিস্টেম হাইপার ভেন্টিলেশন করার মাধ্যমে এটাকে সঙ্গে সঙ্গে কম্পেনসেট করা ট্রাই করে। এটার জন্য কোনো টাইমের প্রয়োজন নাই, এটার জন্য এক সপ্তাহ প্রয়োজন নাই, যখন হবে তার কিছুক্ষণ পর থেকে শুরু হয়ে যাবে। এই জন্য এটার কোনো অ্যাকিউট বা ক্রনিক কন্ডিশন নাই। এই জন্য যখনই মেটাবলিক অ্যাসিডোসিস হবে, সঙ্গে সঙ্গে রেসপিরেটরি সিস্টেম কি করবে? হাইপার ভেন্টিলেশন করবে, যাতে করে সে কার্বন ডাইঅক্সাইড গুলাকে বের করে দিতে পারে। আর কার্বন ডাইঅক্সাইড যখন বডি থেকে বের হয়ে যাবে, অর্থাৎ অ্যাসিড যখন বডি থেকে বের হয়ে যাবে, তখন কি হবে? পিএইচ এর মান আবার আস্তে আস্তে করে আগের জায়গায় ফিরে আসবে, নরমাল জায়গায় ফিরে আসবে, টুয়ার্ডস নরমাল পজিশনে ফিরে আসবে। তাহলে আমরা কি বলবো? যে মেটাবলিক অ্যাসিডোসিস উইথ রেসপিরেটরি কম্পেনসেশন। ক্লিয়ার? এবং এখানে কোনো অ্যাকিউট এবং ক্রনিক ফেজ নাই। কেন নাই? অলরেডি বুঝছেন। বিকজ লাংস সঙ্গে সঙ্গে কাজ করবে, সে টাইম ওয়েট করবে না, সে দ্রুত কাজ করবে।
তাহলে আমরা ডায়াগনোসিস কিভাবে করি? আমি আগে বলেছি ডায়াগনোসিস করার জন্য কি করতে হয়? আমাদেরকে বাইকার্বনেট দেখতে হয়, H+ অনেক আমরা তো কজ বের করতে হবে না? কেন আমাদের মেটাবলিক অ্যাসিডোসিস হচ্ছে? নিশ্চয়ই কোনো কজ আছে না? কিডনির কোনো প্রবলেম আছে বা কোনো এই 4টা কজের কোনো একটা কজ তো আছে। তো কজগুলো বের করার জন্য আমাকে কি করতে হয়? কিছু জিনিস চেক করতে হয়। বাইকার্বনেট লেভেল চেক করতে হয়, পটাশিয়াম লেভেল চেক করতে হয়, সোডিয়াম লেভেল চেক করতে হয়, ক্লোরাইড লেভেল চেক করতে হয় এবং আরো কিছু রিনাল ফাংশন দেখতে হয় যে কিডনি ঠিক আছে কিনা, কিডনি কি ফেল করছে কিনা। বিকজ কিডনি যদি ফেল করে তাহলে কিন্তু মেটাবলিক অ্যাসিডোসিস হবে। তাহলে আমাদের ব্লাড ইউরিয়া নাইট্রোজেন এবং ক্রিয়েটিন লেভেল ঠিক আছে কিনা, মানে কিডনি ফেলিয়ার আছে কিনা। আচ্ছা, এবং ডায়াগনোসিসটা করতে হয় এবিজির ভিত্তিতে, এস আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস। ওকে, তাহলে আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস কি বললাম? যদি পিএইচ এর মান লেস দেন 7.35 হয় মানে অ্যাসিডোসিস থাকে, বাইকার্বনেটের মান যদি লেস দেন 22 হয় তাহলে কি বাইকার্বনেট কম, তার অর্থ বোঝা যাচ্ছে কি প্রবলেমটা কোথায়? কিডনিতে। তাহলে মেটাবলিক অ্যাসিডোসিস। কম্পেনসেশন কি করবে? রেসপিরেটরি সিস্টেম। কিসের মাধ্যমে? কার্বন ডাইঅক্সাইড ব্লো অফ করার মাধ্যমে। তাহলে কার্বন ডাইঅক্সাইড লেভেল কমবে না বাড়বে? কমবে। কার্বন ডাইঅক্সাইড লেভেল কমলে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড কি বাড়বে না কমবে? কমবে। তাহলে কতটুকু কমতে হবে? লেস দেন 35 হতে হবে। যদি হয় তাহলে আমরা বলবো যে হ্যাঁ মেটাবলিক অ্যাসিডোসিস উইথ রেসপিরেটরি কম্পেনসেশন। এমন কি বলতেছে দেখেন যে এভরি 1 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার বাইকার্বনেট যদি কমে যায় তাহলে কতটুকু পার্শিয়াল প্রেসার কার্বন ডাইঅক্সাইড কমে? 1.2 মিলিমিটার মার্কারি প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, তাহলে এটা এমসিকিউ। যদি আপনার বডিতে বাইকার্বনেটের লেভেল 1 মিলি ইকুইভ্যালেন্ট লিটার কমে যায় তাহলে তাকে কম্পেনসেট করার জন্য কার্বন ডাইঅক্সাইড কমবে। কতটুকু কমবে? যতটুকু কম নাও তার জন্য কতটুকু প্রেসার লস হবে? 1.2 মিলিমোল সরি মিলিমিটার মার্কারি প্রেসার পার্শিয়াল প্রেসার কার্বন ডাইঅক্সাইড লস হবে। এটা একটা এমসিকিউ, খুব ইম্পর্টেন্ট মনে রাখবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, কোনো কোশ্চেন আছে? এই তো কোনো কোশ্চেন আছে কিনা বুঝতেছেন আপনারা? মাথা কি ঢুকতেছে বিষয়গুলা? বলেন। বিষয়গুলো ক্লিয়ার? কিভাবে কিভাবে কম্পেনসেট করতেছে বুঝতেছেন তো নাকি? নাকি বুঝতেছেন না? না বুঝলে নাকি কোশ্চেন করেন, ভাই আনসার দিব, সমস্যা নেই। ট্রাই করেন বোঝার জন্য। লাইভ থাকবে, সমস্যা নেই। কোনো কোশ্চেন নাই, রাইট? ওকে, না কোশ্চেন থাকলে আগে। এখন আসেন, একটা টপিক আমাদেরকে বুঝতে হবে, সেটা হচ্ছে অ্যানায়ন গ্যাপ। এটা বুঝি, না বুঝলে ভাই আপনারা বুঝবেন না বিষয়টা। আমরা কিন্তু এখন কিসে আসি? মেটাবলিক অ্যাসিডোসিস আসি। আমরা কিন্তু অলরেডি মেটাবলিক অ্যাসিডোসিস শুরু করে দিছি, ঠিক না? এবং আমরা এটাও বুঝাইছি যে মেটাবলিক অ্যাসিডোসিসের কারণ হচ্ছে 4টা। কোনো কারণে H+ বেড়ে গেলে অথবা প্রোডাকশন বেড়ে গেলে, ইনজেকশন করলে কেউ গ্রহণ করলে, বডি যদি H+ মানে কিডনি যদি H+ বের করতে না পারে এবং কিডনি যদি বেশি পরিমাণ বাইকার্বনেট লস করে ফেলে তাহলে কি ডেভেলপ করবে? মেটাবলিক অ্যাসিডোসিস। এবং সেটাকে কম্পেনসেট করার জন্য কি করবে? লাংস এক্সেসিভ পরিমাণ কার্বন ডাইঅক্সাইড ব্লো অফ করে দিবে, অর্থাৎ হাইপার ভেন্টিলেশনের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিবে। তাহলে কি হবে? পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড কমে যাবে। তাহলে আমরা বলবো মেটাবলিক অ্যাসিডোসিস উইথ রেসপিরেটরি কম্পেনসেশন। আর যদি এমন হয় যে লাংস পারে নাই, লাংসে কোনো প্রবলেম আছে, লাংসেরও প্রবলেম আছে, তাহলে সেক্ষেত্রে কি দেখা যাবে? পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড স্টিল বেশি। তখন আমি বুঝবো যে হ্যাঁ মেটাবলিক অ্যাসিডোসিস আছে ঠিকই, বাট রেসপিরেটরি সিস্টেম সেটাকে কম্পেনসেট করতে পারে নাই। তখন আমি বলবো কি যে মেটাবলিক অ্যাসিডোসিস উইথ আনকম্পেনসেশন, মানে কোনো কম্পেনসেশন হয়নি, রেসপিরেটরি সিস্টেম ফেল করছে, রেসপিরেটরি সিস্টেমের প্রবলেম আছে, এটা নিজেই অসুস্থ, তখন সে কি পারবে? এটি করতে পারবে না। বিষয়টা হচ্ছে এমন, ঠিক আছে? এখন আমাদের যে টপিকটা খুব ভালোভাবে বুঝতে হবে সেটা হচ্ছে অ্যানায়ন গ্যাপ। এখন ভাইয়া যে এই টপিকটা এত ইম্পর্টেন্ট, এই টপিকটা খুব ইম্পর্টেন্ট, এই টপিক ছাড়া আমরা কখনোই মেটাবলিক অ্যাসিডোসিস এবং অ্যালকালোসিস বুঝবো না। ওকে, স্পেশালি মেটাবলিক অ্যাসিডোসিস বুঝবো না। তো অ্যানায়ন গ্যাপটা আমাদের খুব ভালো বুঝতে হবে। তো এটা কি অ্যানায়ন গ্যাপ জিনিসটা কি? কেউ কোনো কোশ্চেন করতেছেন? কোনো কোশ্চেন আছে আপনাদের? কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন, ভাই আনসার দিব। কোনো আনসার নাই? ওকে, নাই, না থাকলে ওকে। খেয়াল করে দেখেন, আপনার বডিতে টোটাল ক্যাটায়নের পরিমাণ, আপনার বডিতে টোটাল ক্যাটায়নের পরিমাণ এবং টোটাল অ্যানায়নের পরিমাণ অলওয়েজ সেম। আপনার বডিতে বলছি আমি, আইসিএফ ইসিএফ এর কথা বলতেছি না, টোটাল বডিতে যে পরিমাণ ক্যাটায়ন থাকবে ঠিক সেই পরিমাণ অ্যানায়ন থাকবে। ক্যাটায়ন যদি থাকে 10টা, অ্যানায়ন অলওয়েজ 10টা। ক্যাটায়ন যদি থাকে 100টা, তাহলে অ্যানায়ন অলওয়েজ 100টা। তাহলে ভাইয়া ক্যাটায়ন অ্যানায়ন যদি সেম হয় তাহলে অ্যানায়ন গ্যাপ এই ওয়ার্ডটা কোত্থেকে আসে, কেন আসে? ওকে, আসেন।
এখন ভাইয়া আমাদের বডিতে তো অনেক ক্যাটায়ন আছে, সব ক্যাটায়ন কি আমরা মেজার করতে পারি বা সব ক্যাটায়ন কি আমরা মেজারমেন্ট করি? আনসার হচ্ছে করি না। আমরা কি দেখি জানেন? স্পেশালি আমরা একটা স্পেশাল ক্যাটায়ন দেখি, সেটা হচ্ছে সোডিয়াম। আমরা বডিতে একটা স্পেশাল ক্যাটায়ন দেখা ট্রাই করি, সেটা হচ্ছে একমাত্র সোডিয়াম। এটা আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমরা ক্যাটায়ন এবং অ্যানায়নগুলো মূলত দেখি ব্লাডে। মনে রাখতে হবে পটাশিয়ামের পরিমাণ ব্লাডে অনেক কম, এই জন্য এটা আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না। তাহলে আমরা যখন ক্যাটায়ন হিসাব করব, সবচেয়ে ইম্পর্টেন্টলি কোন ক্যাটায়নকে ধরবো আমরা? সোডিয়াম। তাহলে আমরা কি করলাম? সোডিয়াম হিসাব করলাম। ধরেন এই সোডিয়াম পরিমাণ হচ্ছে এতটুকু। তাহলে সোডিয়াম আমি ইন্ডিকেট করতেছি, সোডিয়াম হচ্ছে সকল ক্যাটায়নকে ইন্ডিকেট করতেছে, ভালো কথা। আর আমরা অ্যানায়ন কি হিসাব করি? আমাদের বডিতে অনেক রকম অ্যানায়ন আছে, কিন্তু দুইটা অ্যানায়ন আমাদের জন্য ইম্পর্টেন্ট, হচ্ছে বাইকার্বনেট আর একটা হচ্ছে ক্লোরাইড। আমি যদি টোটাল সোডিয়াম হিসাব করি, আর টোটাল বাইকার্বনেট এবং ক্লোরাইড হিসাব করি, আমি দেখবো বাইকার্বনেট আর ক্লোরাইড মিলে তাদের মান হচ্ছে এতটুকু। ধর এটা হচ্ছে ক্লোরাইড। কোনো কোশ্চেন থাকলে বলেন, আমি দেখে দেখে আনসার দিব, সমস্যা নেই। এটা হচ্ছে বাইকার্বনেট, তাহলে এটা হচ্ছে বাইকার্বনেট, আর এটা হচ্ছে ক্লোরাইড। তাহলে ভাইয়া একটু চিন্তা করে দেখেন তো, বাদ বাকি অংশটুকু কি এসে কই? কেউ কি নাই? আছে। সে কে? তারা হচ্ছে আনমেজার্ড, যাদেরকে আমি মেজার করি নাই। এই জায়গাটার মধ্যেও কিন্তু অ্যানায়ন আছে, বিকজ আমি কি বলেছি, টোটাল ক্যাটায়নের পরিমাণ যতটুকু, ঠিক ততটুকু পরিমাণ অ্যানায়ন আছে। আমরা ক্যাটায়ন ধরে নিচ্ছি শুধু সোডিয়াম আছে পৃথিবীতে, আর কোনো ক্যাটায়ন নেই। আমি জাস্ট ধরে নিচ্ছি যে আমাদের বডিতে শুধু সোডিয়াম ইম্পর্টেন্ট, বিকজ ইসিএফ এর মধ্যে সোডিয়াম সবচেয়ে ইম্পর্টেন্ট ক্যাটায়ন। তাহলে এর সমপরিমাণ অ্যানায়ন কিন্তু আছে। কিন্তু আমি যদি বাইকার্বনেট এবং ক্লোরাইডটাকে বসাই, তাহলে এতটুকু পর্যন্ত আসছে, বাদ বাকি এতটুকু কিন্তু রয়ে গেছে জায়গাটা। এই জায়গায় কারা আছে? কেউ কি আছে নাকি নাই? অবশ্যই আছে, বিকজ অ্যানায়নের পরিমাণ ক্যাটায়নের পরিমাণ ইকুয়াল। তাহলে যতটুকু ক্যাটায়ন আছে ঠিক ততটুকু পরিমাণ অ্যানায়ন আছে। তাহলে এই জায়গায় গ্যাপ কেন? বিকজ এইটাকে আমরা মেজার করি না। এখানে কারা আছে? এখানে আছে স্পেশাল কিছু অ্যানায়ন। তার মধ্যে একটা অ্যানায়ন নাম হচ্ছে প্রোটিন, আর একটা অ্যানায়ন নাম হচ্ছে ফসফেট। এই দুজনকে আমরা মেজার করি না। তাহলে এই জায়গাটা হচ্ছে আনমেজার্ড পোর্শন। তাহলে মেজার কত করি? শুধু সোডিয়াম করি, আর ক্লোরাইড করি, আর বাইকার্বনেট করি। তাহলে আমি যদি সোডিয়াম থেকে এদেরকে বিয়োগ করি, তাহলে কিন্তু এই জায়গাটা রয়ে গেছে যেটা আমি মেজার করি নাই, যেখানে কারা কারা আছে, প্রোটিন এবং ফসফেট আছে। তাহলে এই জায়গাটা যেহেতু আমি মেজার করি নাই, তাহলে এটা একটা গ্যাপ। তাহলে আমি যদি হিসাব করি টোটাল সোডিয়ামের পরিমাণ প্লাস টোটাল সোডিয়ামের পরিমাণ বিয়োগ টোটাল বাইকার্বনেটের পরিমাণ প্লাস ক্লোরাইডের পরিমাণ, তাহলে কিন্তু মানটা জিরো আসবে না। কেন জিরো আসবে না? বিকজ সোডিয়ামের মান যতটুকু দুইজন যোগ করে, ক্লোরাইড এবং বাইকার্বনেট যোগ করে কিন্তু ততটুকু হয় নাই, একটা স্টিল গ্যাপ রয়ে গেছে। হ্যাঁ, এই গ্যাপে অ্যানায়ন আছে, বাট একে আমি মেজার করি নাই, একে মেজার করার প্রয়োজন আমার হয় নাই। তাহলে এটা আমার একটা গ্যাপ হিসেবে প্রেজেন্ট করবে। এই গ্যাপটার মান হচ্ছে 8 থেকে 16 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। এবং এখানে কারা আছে? আসলে এখানে আছে কারা? এখানে আছে প্রোটিন এবং ফসফেট। তাহলে এটাকে আমরা বলি নরমাল অ্যানায়ন গ্যাপ। কতটুকু? 8 থেকে 16। 8 থেকে 16 যদি হয় গ্যাপটা, তাহলে এটা নরমাল, এটা সবার থাকে, আপনার আমার সবার থাকবে, ঠিক আছে? তাহলে এটাকে আমরা বলি অ্যানায়ন গ্যাপ। তাহলে আসলে সত্যিকার অর্থে গ্যাপ নাই, সত্যিকার অর্থে ওখানে কেউ আছে, কে আছে? প্রোটিন এবং ফসফেট আছে, বাট যেহেতু আমরা মেজার করি নাই, এই জন্য একটা গ্যাপ ক্রিয়েট হয়ে গেছে। এই জন্য গ্যাপটার নাম হচ্ছে অ্যানায়ন গ্যাপ। কোনো কোশ্চেন আছে? নাই? ওকে, তাহলে আমরা কি বুঝাইলাম? যে অ্যানায়ন গ্যাপ জিনিসটা হচ্ছে যে মেজার্ড সোডিয়াম মাইনাস মেজার্ড ক্লোরাইড এবং বাইকার্বনেটকে যোগ করলে যা হয়, তাদের একটা ডিফারেন্স ক্রিয়েট হয়। এই ডিফারেন্সটার নাম হচ্ছে অ্যানায়ন গ্যাপ। আসলে ওই গ্যাপে কেউ আছে, কে আছে? ফসফেট এবং প্রোটিন আছে, বাট আমরা ওটাকে হিসাব করি না, বিধায় একটা গ্যাপ পাইছি। গ্যাপটার মান কত? 8 থেকে 16 নরমাল। 8 থেকে 16 নরমাল। ওকে ওকে, এবার আসেন, এখন আসেন, তাহলে নরমালি কত? তাহলে কি বলছে? সিরাম অ্যানায়ন গ্যাপ কি হবে? মেজার্ড ক্যাটায়ন, যেটা আমি মেজার করছি সেটা, মাইনাস মেজার্ড অ্যানায়ন, সেটা হচ্ছে ক্লোরাইড এবং বাইকার্বনেট। তাহলে একটা গ্যাপ ক্রিয়েট হবে। তাহলে ক্রিয়েট কত? 8 থেকে 16 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। তাহলে এটা কেন হয়েছে? ওই যে সাম আনমেজার্ড ক্যাটায়ন রয়ে গেছে, সাম স্পেশালি কি অ্যানায়ন রয়ে গেছে, স্পেশাল না, সাম আনমেজার্ড অ্যানায়ন রয়ে গেছে। কার অ্যানায়ন? স্পেশালি অ্যালবুমিন এবং ফসফেট। ওই অ্যালবুমিনের জন্যই কিন্তু গ্যাপটা ক্রিয়েট হয়েছে। আমি যদি অ্যালবুমিন হিসাব করে বসাইতাম, তাহলে কি হচ্ছে জানেন? অ্যানায়ন গ্যাপের মান 0 আসতো, অর্থাৎ কোনো গ্যাপ থাকতো না। টোটাল ক্যাটায়নের পরিমাণ আর অ্যানায়নের পরিমাণ কিন্তু সমান হইতো। কিন্তু আমি যেহেতু
প্রোটিন হিসাব করি নাই, এই জন্য গ্যাপটা পেয়ে গেছি, ঠিক আছে। এবং কি বলে দেখেন, এভরি 1 গ্রাম পার ডেসিলিটার অ্যালবুমিন যদি কমে যায়, টোটাল 1 গ্রাম পার ডেসিলিটার অ্যালবুমিন যদি কমে যায়, তাহলে সিরাম অ্যানায়ন গ্যাপ কি হবে, লেস দেন 2.5 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার কমে যাবে। এটা কি একটা কি বলেছি মনে আছে যে ভাইয়া অ্যানায়নের পরিমাণ আর ক্যাটায়নের পরিমাণ সেম, তাহলে আমি কি বুঝাচ্ছি দেখেন একটু। ধরেন এটা হচ্ছে টোটাল ক্যাটায়ন, এটা কিন্তু থাকতে হবে, যেভাবে হোক বডিকে নিউট্রালাইজ করতে হবে, এটার কোনো মাফ নাই। আপনি যা করেন না কেন, আপনি যেভাবেই কম্পেনসেট করেন না কেন, আপনাকে নিউট্রালাইজেশন করতে হবে হবে হবে। তাহলে টোটাল অ্যানায়নের পরিমাণ আর টোটাল ক্যাটায়নের পরিমাণ অলওয়েজ ইকুয়াল থাকবে। ধরেন এটা হচ্ছে আমার টোটাল ক্যাটায়নের পরিমাণ, ওকে। সো টোটাল ক্যাটায়ন হচ্ছে এটা কেটা সিএ, ওকে। এবার আসেন আমি টোটাল অ্যানায়ন লাগবো, তাহলে টোটাল অ্যানায়নে কি আছে, ক্লোরাইড, আর কি আছে, বাইকার্বনেট, ওকে। আর বাকি গ্যাপে কি রয়ে গেছে, অ্যালবুমিন, বিকজ অ্যালবুমিন আমি মেজার করি না বিধা গ্যাপ হইছে, বাট অ্যালবুমিন তো আছে, এখানে কি আছে তাহলে অ্যালবুমিন। তাহলে অ্যালবুমিন যদি মেজার করতাম তাহলে কি হতো, সমান হয়ে যেত, ক্যাটায়নের পরিমাণ আর অ্যানায়নের পরিমাণ কি হইতো, সমান হইতো। এখন আসেন, যদি কোনো কারণে অ্যালবুমিনের পরিমাণ কমে যায়, ভালোভাবে শোনা ট্রাই করেন, যদি কোনো কারণে অ্যালবুমিনের পরিমাণ কমে যায়, ঠিক আছে, তাহলে অ্যালবুমিন যদি কমে যায়, তাহলে এখান থেকে আপনি যদি কিছু অ্যালবুমিন ফেলে দেন, তাহলে কি হবে, অ্যালবুমিন কিন্তু কমে গেছে। তাহলে অ্যালবুমিন যদি কমে যায়, তাহলে এখন কিন্তু অ্যালবুমিন এই লাইন পর্যন্ত নাই, অ্যালবুমিন কমে গেছে। তাহলে অ্যালবুমিন যদি কমে যায়, তাহলে আমি একটু দেখি কি করে যায়, একটু অ্যালবুমিনটাকে কমাই আসেন। এই পর্যন্ত অ্যালবুমিন ছিল, কিন্তু অ্যালবুমিন কমে গেছে, কোনো কারণে অ্যালবুমিন লস হয়েছে। অ্যালবুমিন যদি কমে যায়, তাহলে কিন্তু আমি এটাকে কমাই দিব, ঠিক না। তাহলে অ্যালবুমিন কিন্তু এখন এই পর্যন্ত নাই, তাহলে এখন অ্যালবুমিন কতটুকু আছে, অ্যালবুমিন এখন এতটুকু আছে, বাকি অংশ লস হয়েছে। তাহলে কি হলো, ক্যাটায়ন আর অ্যানায়ন কি সমান হলো, হইলো না। কিন্তু আমি কি বলেছি, যত কিছুই করে না কেন আপনাকে ক্যাটায়ন এবং অ্যানায়ন সমান করতে হবে। তাহলে বডি চিন্তা করতেছে তাহলে কিভাবে করবো, অ্যালবুমিন তো কমে গেছে, তাহলে আমাকে তো কম্পেনসেট করতে হবে, কিভাবে কম্পেনসেট করবো, আসেন কম্পেনসেট করি। সেটা হচ্ছে কি, আমি কি করব, আমি কি করব, অ্যালবুমিনের পরিমাণ যেহেতু কমে গেছে, হ্যাঁ, তাহলে আমি কি করব, আমাকে যেভাবে হোক এই লাইন পর্যন্ত এই দাগ পর্যন্ত আনতে হবে। কিন্তু এই দাগ পর্যন্ত আসার জন্য কে ছিল, অ্যালবুমিন ছিল, কিন্তু সেটা কমে গেছে। তাহলে কিভাবে কম্পেনসেট করতে পারি, একমাত্র যদি আপনি কিছু পরিমাণ বাইকার্বনেট বা কিছু পরিমাণ ক্লোরাইড অ্যাবজর্ব করে ফেলেন, অথবা ব্লাডের মধ্যে বাইকার্বনেট এবং ক্লোরাইডের পরিমাণ বাড়িয়ে দেন, তাহলে কি হবে, তাহলে বাইকার্বনেট বা ক্লোরাইডের পরিমাণ, ধরে আমি কথা কথা আমি বাইকার্বন বাড়িয়ে দিছি, তাহলে এখন বাইকার্বন কতটুকু আছে, এতটুকু বেড়ে গেছে। তাহলে বাইকার্বন বেড়ে এতটুকু হয়ে গেছে, আর উপরে কে ছিল, অ্যালবুমিন ছিল, আর অ্যালবুমিন তো তাহলে উপর দিকে উঠে এই পর্যন্ত আসছে। তাহলে আবার কি হয়েছে, কম্পারেসন এখন আবার কি লাইনটা সমান হয়েছে না, লাইনটা কিন্তু সমান হয়েছে। কিন্তু এখন দেখেন তো, আগে এতটুকু পর্যন্ত ছিল গ্যাপটা, কিন্তু এখন কি গ্যাপ এতটুকু আসছে নাকি গ্যাপ এখানে এখানে চলে আসছে, গ্যাপ এখানে চলে আসছে। তাহলে গ্যাপটা কি বাড়লো না গ্যাপটা কমলো, গ্যাপটা কমছে। তাহলে যখনই অ্যালবুমিন লস হবে, সেটাকে কম্পেনসেশন করতে হবে কি দ্বারা, বাইকার্বনেট বা ক্লোরাইড দ্বারা। আর যেহেতু বাইকার্বনেট বা ক্লোরাইড মেজার্ড, তাহলে কি হবে, আপনার গ্যাপটা কমে আসবে। এই জন্য কি বলতেছে, 1 গ্রাম পার ডেসিলিটার অ্যালবুমিন কমে গেলে টোটাল সিরাম অ্যানায়ন কতটুকু কমে, 2.5 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। ক্লিয়ার, বুঝতে পারছেন, ওকে। এখন ইম্পর্টেন্স কেন আমাদের অ্যানায়ন গ্যাপ লাগবে, মেটাবলিক অ্যাসিডোসিস দুই প্রকার, হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস, নরমাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। নরমাল অ্যানায়ন গ্যাপ মানে কি, নরমাল অ্যানায়ন গ্যাপ মানে হচ্ছে যে আমার অ্যানায়ন গ্যাপ যা ছিল তাই আছে, আমার অ্যানায়ন গ্যাপ যা ছিল 8.16 তাই আছে। আর হাই অ্যানায়ন গ্যাপ মানে কি, আমার আগে 8 থেকে 16 ছিল, এখন 18 হয়ে গেছে, অথবা 20 হয়ে গেছে, অর্থাৎ আমার অ্যানায়ন গ্যাপটা বেড়ে গেছে, ঠিক আছে, অ্যানায়ন গ্যাপটা বেড়ে গেছে, তাকে আমরা কি বলি, হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। ক্লিয়ার, ওকে। তাহলে অ্যানায়ন গ্যাপ এটা হবে কত, 16, এটা হবে 16, মোর দেন 16, কি করে এটাকে, মোর দেন 16। আর নর্মাল কত, 8 থেকে 16, নর্মাল হচ্ছে 8 থেকে 16, ঠিক আছে। আর মোর দেন 16 থেকে হলে অ্যানায়ন গ্যাপ হাই। তাহলে দুই প্রকার মেটাবলিক অ্যাসিডোসিস, হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস, আর একটা হচ্ছে নর্মাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। আপনারা কি এই লাইন এই অংশটুকু বুঝছেন, যে কেন অ্যালবুমিনের মান বেড়ে গেলে অ্যানায়ন গ্যাপ কমে।
যদি আমি আপনাদের সঙ্গে মানে ফ্রন্টে কথা বলতে পারতাম, মানে লাইভে ক্লাস না নিয়ে যদি, তাহলে অনেক ভালো হতো, বাট আসলে লাইভে ক্লাস নিয়ে মজা নেই। তাহলে আমাদের মেটাবলিক অ্যাসিডোসিস কয় প্রকার? দুই প্রকার। হাই অ্যানান গ্যাপ, অর্থাৎ অ্যানান গ্যাপটা বেড়ে গেছে। দুই, নরমাল অ্যানান গ্যাপ, অ্যানান গ্যাপটা যা ছিল তাই আছে। এখন আপনি কোশ্চেন করতে পারেন ভাই যা ছিল তাই আছে, তাহলে এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব না। হ্যাঁ আসলে সম্ভব না, কেমনে সম্ভব সেটা পরে দেখাচ্ছি আমরা। আসেন, তাহলে হাই অ্যানান গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস এর কজ কি হতে পারে? তাহলে কি হচ্ছে যে আমার অ্যানান গ্যাপ বেড়ে গেছে, আমার অ্যানান গ্যাপ বেড়ে গেছে। তাহলে অ্যানান গ্যাপ বাড়ার শর্ত কি? সিম্পল বিষয়, আপনি আগেই দেখেছেন যে সোডিয়াম মাইনাস বাইকার্বনেট প্লাস ক্লোরাইড, ঠিক না? তাহলে ক্লোরাইড তো আর কি না, অ্যাসিডিক মানে অ্যালকালাইন না, এখানে একমাত্র অ্যালকালাইন কি? বাইকার্বনেট। তাহলে একমাত্র বাইকার্বনেটের পরিমাণ যদি কমে যায় তাহলে কি হবে? গ্যাপটা বেড়ে যাবে। সিম্পল বিষয়, ধরেন আগে সোডিয়াম ছিল আপনার 20 আর বাইকার্বনেট ছিল আগে ধরেন 2, তো 4, ক্লোরাইড ছিল আগে 6, তাহলে আগে কত ছিল? 20 মাইনাস 10 টোটাল 10, ঠিক না? এটা ছিল। কিন্তু কথা বাইকার্বনেট লস হয়ে গেছে। বাইকার্বনেট ছিল আগে 4, এখন বাইকার্বনেট হয়ে গেছে 1। তাহলে বাইকার্বনেট যদি 1 হয় তাহলে এখন কত হলো? সোডিয়াম 20 মাইনাস বাইকার্বনেট 1 প্লাস ক্লোরাইড যা ছিল তাই কত? 6। তাহলে কত হলো? 20 মাইনাস 1 প্লাস 6 7, তাহলে কত হয়? 13। তাহলে কি হলো? আলটিমেটলি কি অ্যানান গ্যাপটা বেড়ে গেল না? সো দিস ইজ কল্ড হাই অ্যানান গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। তারা তো বোঝা যাচ্ছে এখানে কি লস হবে? বাইকার্বনেট লস হবে, অথবা কি বেড়ে যাবে? H প্লাস এর পরিমাণ বেড়ে যাবে। আপনি কোশ্চেন করতে পারেন ভাই H প্লাস এর পরিমাণ বাড়লে বাইকার্বনেট কমবে কিভাবে? ওই যে H প্লাস এর পরিমাণ বাড়লে সেটাকে তো কম্পেনসেট করতে হবে। H প্লাস এর মান বাড়লে সেটাকে কে কম্পেনসেট করবে? অবশ্যই বাইকার্বনেট, ঠিক না? কারণ মনে রাখতে হবে H প্লাস এর বাড়লে বাইকার্বনেট তার সঙ্গে বিক্রিয়া করবে, কার্বনিক অ্যাসিড ফর্মেশন করবে, কার্বন ডাই অক্সাইড তৈরি করবে এবং কার্বন ডাই অক্সাইডটা বডি থেকে বের হয়ে যাবে। তাহলে H প্লাস বাড়লে সেটাকে কম্পেনসেট করতে কি করতে হবে? বাইকার্বনেট লস করতে হবে, খরচ করতে হবে। তাহলে বাইকার্বনেট যখন খরচ করবে তখন কি হবে? ব্লাডের মধ্যে বাইকার্বনেটের পরিমাণ কমে যাবে না? তাহলে আলটিমেটলি কি হচ্ছে? অ্যানান গ্যাপ বেড়ে যাচ্ছে। সো দিস ইজ দা কজ অফ হাই অ্যানান গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। এখন আপনি কোশ্চেন করতে পারেন যে ভাইয়া কোন কোন কারণে আমার এই হাই অ্যানান গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস হতে পারে? দেখেন প্রথম কজটা কি? অর্গানিক অ্যাসিড প্রোডাকশন। ওই যে চারটা কজ ছিল, 1 অর্গানিক অ্যাসিড প্রোডাকশন, 2 ইনজেকশন, 3 ফেলিয়ার টু লস, এবং 4 নম্বর কি ছিল? এক্সেসিভ বাইকার্বনেট লস। তাহলে দেখেন হাই অর্গানিক অ্যাসিড প্রোডাকশন, কোনো কারণে এক্সেসিভ পরিমাণ অর্গানিক অ্যাসিড প্রোডাকশন যদি বেড়ে যায়। এখন আসেন অর্গানিক অ্যাসিড কি কি আছে? 1 নাম্বার ল্যাকটিক অ্যাসিডোসিস, 1 নাম্বার ল্যাকটিক অ্যাসিডোসিস, 2 নাম্বার ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস এবং 3 নাম্বার কিডনি ফেলিয়ার। কেন? ওই যে কি বলেছিলাম, কিডনি যদি ফেল হয়ে যায় তাহলে কিডনি কি H প্লাস বডি থেকে বের করতে পারবে? পারবে না। তখন বডির মধ্যে কি হবে? H প্লাস অ্যাকুমুলেট করবে, ফলে ওই H প্লাস গুলো কি করবে? বাইকার্বনেটের সঙ্গে বিক্রি করে ফেলবে, ফলে আস্তে আস্তে করে বাইকার্বনেটের পরিমাণ কমে যাবে। তাহলে কি ডেভেলপ করবে? হাই অ্যানান গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস, ঠিক আছে? তাহলে প্রথম কজটা কি? ল্যাকটিক অ্যাসিডোসিস। এটা আবার কি? যে কোনো কারণে কোনো পেশেন্টের টিস্যুতে যদি অক্সিজেন সাপ্লাই কমে যায় তখন পেশেন্টের বডিতে কি হয়? সেলুলার রেসপিরেশন হয়। ওই রেসপিরেশনটা হওয়ার উচিত ছিল অ্যারোবিক মানে অক্সিজেন নিয়ে, কিন্তু এখন কি হবে? অ্যানারোবিক মানে অক্সিজেন ছাড়া। আর অক্সিজেন ছাড়া যখন মেটাবলিজম হয়, অ্যানারোবিক রেসপিরেশন হয়, সেলুলার রেসপিরেশন, তখন কি প্রোডাকশন হয়? ল্যাকটিক অ্যাসিড প্রোডাকশন হয়। আর ল্যাকটিক অ্যাসিড আসলে কি? ওয়ান কাইন্ড অফ অ্যাসিড, ওয়ান কাইন্ড অফ H প্লাস। তাহলে কি হচ্ছে? বডির মধ্যে H প্লাস এর পরিমাণ বেড়ে যাচ্ছে, আর বডির মধ্যে H প্লাস এর পরিমাণ বাড়লে ওই এক্সেসিভ H প্লাস গুলা বাইকার্বনেটের সঙ্গে বিক্রি করে ফেলবে, ফলে বাইকার্বনেটের পরিমাণ কমে যাবে, আর বাইকার্বনেটের পরিমাণ কমলে গ্যাপটা বেড়ে যাবে। সো দিস ইজ দা কজ অফ হাই অ্যানান গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। আসতে বড় আচ্ছা, সমস্যা নেই। এরপর হচ্ছে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস। আমরা জানি যখন কোন পেশেন্টে আনকন্ট্রোলড টাইপ 1 ডায়াবেটিস মেলিটাস হয় তখন তার বডিতে গ্লুকোজ না ভেঙে ফুয়েল ভাঙা শুরু করে ফ্যাট, আর ফ্যাট যখন ভাঙা শুরু করে তখন প্রচুর পরিমাণ কিটো অ্যাসিড প্রোডাকশন হয়। অনেক রকম কিটো অ্যাসিড আছে, যেমন অ্যাসিডিক অ্যাসিড, বিটা হাইড্রোক্সি বিউটারিক অ্যাসিড, এগুলোকে আমরা বলি কিটো অ্যাসিড। তাহলে এটাও ওয়ান কাইন্ড অফ অ্যাসিড। তাহলে অ্যাসিড বাড়লে কি হচ্ছে? H প্লাস বেড়ে যাচ্ছে, আর H প্লাস বাড়লে কি হচ্ছে? বাইকার্বনেটের সঙ্গে বিক্রিয়া করে ফেলতেছে, ফলে বাইকার্বনেট কমে যাচ্ছে। একদিকে কি হচ্ছে? অ্যাসিডোসিস, আর একদিকে কি হচ্ছে? হাই অ্যানান গ্যাপ। তাহলে হাই অ্যানান গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। আর 3 নাম্বারটা কজটা কি? কিডনি ফেলিয়ার। কিডনি যদি প্রপারলি ফাংশন করতে না পারে তাহলে যে H প্লাস গুলো নরমালি প্রোডাকশন হয় সেগুলো কিন্তু বডি থেকে বের হতে পারবে না, ফলে বডির মধ্যে কি হবে? H প্লাস গুলো অ্যাকুমুলেট করা শুরু করবে, আর H প্লাস অ্যাকুমুলেট করলে আলটিমেটলি জানেন কি হবে? অ্যাসিডোসিস। আলটিমেটলি কি হবে? H প্লাস গুলো বাইকার্বনেটের সঙ্গে বিক্রিয়া করে ফেলবে, ফলে বাইকার্বনেটের পরিমাণ কমে যাবে
অ্যানায়ন গ্যাপ বেড়ে যাবে, তাহলে কি হচ্ছে অ্যানায়ন, হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস, বিকজ প্রবলেমটা কোথায়, কিডনিতে। ওকে, তাহলে এগুলো হচ্ছে কজ। আর কি বলছিলাম, ইনজেকশন কেউ যদি খায়, যেমন স্যালিসাইলেট ওভারডোজ, অ্যাসপিরিন ওভারডোজ আর কি, কেউ যদি অনেক বেশি অ্যাসপিরিন নিয়ে ফেলে, অ্যাসপিরিন ওয়ান কাইন্ড অফ অ্যাসিড, তাহলে কি হচ্ছে বডিতে ইনঅর্গানিক অ্যাসিড অ্যাকুমুলেট করতেছে, আলটিমেটলি রেজাল্ট আপনি জানেন। অক্সালিক অ্যাসিড, ইথাইলিন গ্লাইকল, ফর্মিক অ্যাসিড কেউ যদি খাই ফেলে, তখন কি হবে, তার বডিতে মেটাবলিক অ্যাসিডোসিস ডেভেলপ করবে এবং হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। এরপর কি, এটা বলেছি ল্যাকটিক অ্যাসিডোসিস, আর কিছু কারণে হতে পারে, এগুলো কারণ হতে পারে। ওকে, এবার আসেন, তাহলে আমরা মোটামুটি বুঝতে পারছি যে আমাদের হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিসের কারণ কি হচ্ছে, ল্যাকটিক অ্যাসিডোসিস, কিটো অ্যাসিডোসিস, ক্রনিক রেনাল ফেলিওর, তারপর হচ্ছে কি ইনজেকশন, ডিফারেন্ট টাইপস স্যালিসাইলেট, তারপর হচ্ছে ফর্মালডিহাইড গ্যাস, ইথিলিন গ্লাইকল, ঠিক না, এগুলো খাইলে আমাদের কি হবে, হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস হবে। এখন আপনি কোশ্চেন করতে পারেন, ভাইয়া নরমাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিড কেমনে হবে? কারণ আগেই আমরা কি বলেছি, যখনই আপনার বডিতে H+ বেড়ে যাবে, ওই H+ গুলা কিন্তু বাইকার্বনেটের সঙ্গে বিক্রিয়া করে ফেলবে। তাহলে বাইকার্বনেটের সঙ্গে বিক্রিয়া করা মানে কি, বাইকার্বনেটের লেভেল কমে যাচ্ছে, আর বাইকার্বনেট লেভেল কিন্তু কমলে কি হচ্ছে, হাই অ্যানায়ন গ্যাপ হচ্ছে। কিন্তু আমরা কি বলতেছি, নরমাল অ্যানায়ন গ্যাপ, হাউ ইট ক্যান বি পসিবল? তাহলে একটু চিন্তা করে দেখেন তো, এই ছিল সোডিয়াম, আর এখন কে ছিল বাইকার্বনেট, এবং উপর কে ছিল ক্লোরাইড। তাহলে কোনো কারণে যদি বাইকার্বনেট কমে যায়, ধরেন বাইকার্বনেট কমে গেছে, তাহলে বাইকার্বনেট কমে যদি এখানে চলে আসে, তাহলে কিন্তু কি হওয়া উচিত ছিল, আমার অ্যানায়ন গ্যাপ বাড়ার কথা ছিল। দেখছেন, দেখেন অ্যানায়ন গ্যাপ বেড়ে গেছে না, আগে অ্যানায়ন গ্যাপ কত ছিল এখানে একটু, এখন কতটুকু? তাহলে হাই অ্যানায়ন গ্যাপ হওয়ার কথা ছিল, বাট হবে না, কেন হবে না দেখেন, সিম্পল এটা ট্রাস্ট করেন তো, যেহেতু আমার বাইকার্বনেট কমে গেছে, আমি যদি ক্লোরাইডটাকে বাড়াই দিই, তাহলে আমার গ্যাপ কি বাড়তেছে, নাকি যা ছিল তাই আসতেছে? হুম, কি হচ্ছে দেখছেন, যে আমার বাইকার্বনেট কমে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি যদি ক্লোরাইডের লেভেল বাড়াই দিই, তাহলে কিন্তু যা ছিল গ্যাপ তাই আছে। তাহলে বাইকার্বনেট কমা সত্ত্বেও কিন্তু আমার গ্যাপ বাড়ে নাই, কেন বাড়ে নাই? বিকজ বাইকার্বনেট কমছে, কি হয়েছে, আমি এই দিক ক্লোরাইড বাড়াই দিছি, ক্লোরাইড বডি থেকে বেশি পরিমাণ রিঅ্যাবজর্ব করে ফেলছি, ক্লোরাইড লস হইতে দিই নাই। তাহলে আলটিমেটলি বাইকার্বনেট কমে গেছে, অন্য দিক দিয়ে ক্লোরাইড বেড়ে গেছে, ফলে কি হচ্ছে, আলটিমেটলি গ্যাপটা আমার চেঞ্জ হয় না, গ্যাপ যা ছিল তাই আছে। তাই বুঝতেছি জিনিসটা, ধরুন সোডিয়াম মান হচ্ছে 20, ওকে, আমার বাইকার্বনেট ছিল আগে 4, আর ক্লোরাইড ছিল 6, তাহলে গ্যাপ কত, 10। কিন্তু ধরেন কথার কথা, আমার 20 মাইনাস বাইকার্বনেট কমে গেছে, বাইকার্বনেট কমে হয়ে গেছে 2, তাহলে অবশ্যই গ্যাপ বাড়ার কথা, ঠিক না? কিন্তু আপনি কি করছেন, ক্লোরাইড বাড়িয়ে দিচ্ছেন 8, তাহলে আবার কত হচ্ছে, এখন গ্যাপটা 10। তাহলে বাইকার্বনেট কমে গেছে, অন্যদিকে ক্লোরাইড বেড়ে গেছে, আলটিমেটলি গ্যাপটা কিন্তু সেম আছে। দিস ইজ কল্ড নরমাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। কে বুঝেন নাই বলেন? আপনারা বুঝতেছেন, আপনারা কি বুঝতেছেন বিষয়গুলো আসলে, নাকি আমি নিজে নিজে বোঝাচ্ছি? আসলে রেগুলার ক্লাস নিতে পারতাম টানা, তাহলে প্রবলেমগুলো অনেক ভালো হতো। বাট আসলে দেখা যাচ্ছে যে অন্যান্য কোর্স নিয়ে মানে ক্লাসগুলো নিতে অনেক টাইম লাগতেছে, এই জন্য গ্যাপ পড়ে যাচ্ছে। যদি আমি টানা ক্লাসগুলো নিয়ে ফেলতে পারতাম তাহলে অনেক ভালো হতো, ঠিক আছে, তাহলে আপনাদের জন্য একদম একদম ক্লিয়ার কনসেপ্ট হয়ে যেত। বাট আসলে আমার ফেলিয়ার, ঠিক আছে, কারণ টাইম পাই না আসলে সবকিছু মিলে, ক্লাস টাস নিয়ে নিজের সবকিছু মেনটেন করে, টাইম অনেক কষ্ট। আপনারা কি বুঝতে পারছেন বিষয়টা, নর্মাল অ্যানায়ন গ্যাপ কেন হচ্ছে, এটা কি বুঝছেন? কেন হাই অ্যানায়ন গ্যাপ, কজ কি কি হতে পারে সেগুলো বুঝছেন? কথা বলেন। কি বুঝেন নাই, হাই অ্যানায়ন গ্যাপটা কেন বুঝেন নাই? হুম, আপনারা নর্মাল না বুঝলে তো আবার রিপিট দিতে পারবেন, সমস্যা নেই, না বুঝলে রিপিট দেখে নিবেন, ঠিক আছে? ওকে,
তাহলে সিম্পল আবার বলতেছি, একবার লাস্ট বলতেছি, ধরেন এটা হচ্ছে সোডিয়াম, ওকে, আর একটা বিষয় হচ্ছে যে ক্লোরাইড এবং বাইকার্বনেট, ধরেন এটা হচ্ছে বাইকার্বনেট আর এটা হচ্ছে ক্লোরাইড, ওকে। তাহলে সিম্পল বিষয়, এটা হচ্ছে গ্যাপ, এই যে এই জায়গাটা হচ্ছে গ্যাপ 8 থেকে 16। তো কোনো কারণে যদি আপনার বডি থেকে এইচ প্লাস বাইকার্বনেট কমে যায়, তাহলে বাইকার্বনেট কমে যদি যায়, সিম্পল বিষয়টা না বুঝলেন কিছু নেই, বাইকার্বনেট যদি কমে যায় তাহলে এখানে চলে আসবে, আর ক্লোরাইড যা ছিল তাই আছে, তাহলে ধরেন আগেরটাই আছে যে এতটুকু, তাহলে কি হচ্ছে, গ্যাপটা বেড়ে যাচ্ছে না, গ্যাপ আগে ছিল এতটুকু, এখন গ্যাপ কতটুকু, এতটুকু না, এই গ্যাপটা কি আগের মতো আছে, এটা কি মোর দেন 16 না, দিস ইজ কল হাই আয়রন গ্যাপ। এটা কেন হচ্ছে, কারণ বাইকার্বনেট কেমনে কমতেছে, নিশ্চয় কোনো কজ আছে, হ্যাঁ আছে। আপনি যদি এইচ প্লাস বাড়াই দেন, এই এইচ প্লাস গুলো কার সঙ্গে গিয়ে বিক্রি করবে, বাইকার্বনেট, তাহলে এইচ প্লাস, সিম্পল বোঝা ট্রাই করেন, আপনার আগে এইচ প্লাস ছিল, আপনার আগে এইচ প্লাস ছিল 100টা, আপনি কি করছেন এইচ প্লাস নিচ্ছেন 200টা, তাহলে আগে আপনার বাইকার্বনেট ছিল 100টা, কিন্তু এখন কি হচ্ছে, যে এই এক্সট্রা পরিমাণে যে 100টা এইচ প্লাস আছে, সেই 100টা এইচ প্লাস কার সঙ্গে বিক্রি করতেছে, বাইকার্বনেটের সঙ্গে করতেছে না, আলটিমেটলি কি হচ্ছে, বাইকার্বনেটের পরিমাণ কমে যাচ্ছে না, ডিক্রিজ করতেছে না, তাহলে বাইকার্বনেট কমে যাচ্ছে, তাহলে বাড়াচ্ছেন কিন্তু এইচ প্লাস, কিন্তু কমতেছে কিন্তু বাইকার্বনেট। যদি বাইকার্বনেট সরাসরি লস করেন সেটা তো আলাদা কথা, বাট আমরা কিন্তু সরাসরি লস করি নাই, আমরা লস করছি কিভাবে, এইচ প্লাস এর মাধ্যমে, বিকজ এইচ প্লাস যখন বেড়ে যায় তখন অটোমেটিক্যালি এটাকে কম্পেনসেট করার জন্য বাইকার্বনেটের পরিমাণও কমে যায়, আর বাইকার্বনেটের পরিমাণ কমলে একটু দেখাইলাম কি হয়েছে, হাই অ্যানায়ন গ্যাপ অ্যাসিডোসিস হচ্ছে। আর নর্মালটা কি, নর্মালটা একদম ক্লিয়ার বিষয়, যে কোনো কারণে আপনার এইচ প্লাস বাইকার্বনেট কমে গেছে, আগে বাইকার্বনেট ছিল 4, কমে হয়ে গেছে 2, আগে ক্লোরাইড ছিল 6, তো বাইকার্বনেট যখন কমে 2 হয়ে গেছে, তখন আপনি কি করছেন, আপনি ক্লোরাইডটাকে বাড়াই করে ফেলছেন 8, আগেও যোগ করলে ছিল 10, এখনো কিন্তু যোগ করলে হয় 10, আর সোডিয়াম যদি 20 হয় তাহলে আগেও বিয়োগ করে পাচ্ছিলেন 10, এখনো কিন্তু বিয়োগ করে পাচ্ছেন কত, 10, এটা কি নর্মাল না, না এটা হতে পারে না, নর্মাল অ্যানায়ন গ্যাপে ক্লোরাইড কমে কমে যাবে, এটা হবে না, বিকজ, কেন হবে না বলেন তো দেখি, সুমাইয়া শারমিন আপু আপনি বলেন, কেন ক্লোরাইড কমে হবে না, যে কেউ বলেন, উনি না, যে কেউ বলেন, উনি কোশ্চেন করছে যে ভাইয়া, যে এই যে নর্মাল অ্যানায়ন গ্যাপ হবে, সেখানে কি এমন হতে পারে না যে ক্লোরাইড কমে গেছে বাইকার্বনেট বেড়ে গেছে, এটা কেন হবে না, জাস্ট আপনি বলেন, জাস্ট নর্মাল থিং করে বলেন, যে কেউ বলেন, উনি কোশ্চেন, আমি বলেছি বাইকার্বনেট কমবে আর সেই জায়গাটা ফিল আপ করবে কে, ক্লোরাইড, উনি বলেছেন ক্লোরাইড কমে যাবে, ওই জায়গাটা ফিল আপ করবে বাইকার্বনেট, এটা কি হবে কি হবে না, যে কেউ বলেন, আরে বোকা, যদি ক্লোরাইড কমে যায়, ক্লোরাইড যদি কমে যায় আর বাইকার্বনেট যদি বেড়ে যায়, সেটা অ্যাসিডোসিস কিভাবে হবে, সেটা তো অ্যালকালোসিস হয়ে গেল বাবা, না, ক্লোরাইড বেড়ে গেছে, ক্লোরাইড কমে গেছে, সেটাকে কম্পেনসেট করছে বাইকার্বনেট, সেটার জন্য হবে না, কারণ বাইকার্বনেট বেড়ে যাওয়াকে আমরা কি অ্যাসিডোসিস বলি, তাই অ্যালকালোসিস হয়ে যাবে, ঠিক না। আমি কি বলেছিলাম, অ্যাসিডোসিস অ্যালকালোসিস সবসময় কাকে কন্ট্রোল করবে, বাইকার্বনেট অথবা কার্বন ডাইঅক্সাইড, ঠিক না। সো অ্যাসিডোসিস হইতে হলে বাইকার্বনেট কমাইতে হবে, না আপনি কিভাবে অ্যাসিডোসিস বানাবেন, ঠিক না, অ্যাসিডোসিস বানাইতে হলে তো বাইকার্বনেট কমাইতে হবে, আপনি যদি ক্লোরাইড কমিয়ে বাইকার্বনেট বাড়াই দেন তাহলে সেটা অ্যাসিডোসিস হইল না, অ্যালকালোসিস হয়ে গেল, এই জন্য এটা কখনো হবে না, নরমাল অ্যানায়ন গ্যাপে অলওয়েজ বাইকার্বনেট কমবে, অলওয়েজ ক্লোরাইড বাড়বে, ক্লিয়ার আপু, শামিল আপু ক্লিয়ার, গুড। সো নাও নরমাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিসের কজ কি, আমি প্রত্যেকটা কজ কিন্তু বুঝাচ্ছি, আমি নরমালি কি হয় যে আমি কিন্তু চাচ্ছি না, আমি বলছি প্রত্যেকটা কজ ভাইয়া বুঝাচ্ছি, আমি অনেকগুলো বিভিন্ন জায়গায় ঘাটি মাটি বানাইছি, অনেক টাইম কনজিউমিং, আমি প্রত্যেকটা কজ বুঝাচ্ছি, এই জন্য আপনি যদি প্রত্যেকটা ক্লাস দেখেন আমার ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, আমি জানি না কতটুকু ক্লিয়ার হচ্ছে, বাট প্রত্যেকটা কজ এই জন্য বুঝাচ্ছি যাতে করে কজ রিলেটেড কোনো প্রবলেম না থাকে, ওকে। আচ্ছা, যাই হোক, সবচেয়ে কমন কজ নরমাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিড, সবচেয়ে কমন কজ হচ্ছে সিভিয়ার ডায়রিয়া। কি হয় আমরা সবাই জানি, ডায়রিয়া মানে কি, আমাদের ইন্টেস্টিনাল অ্যাবজর্পশন কমে যাবে, প্রচুর পরিমাণ ওয়াটার লস হবে, তো দেখা যায় যে প্রচুর পরিমাণ ওয়াটার যখন লস হয়, ওই ওয়াটারের সঙ্গে প্রচুর পরিমাণ বাইকার্বনেট লস হয়, এবং মজার কথা হচ্ছে যখন এই বাইকার্বনেট লস হয় তখন প্রচুর পরিমাণ বিভিন্ন কারণে
ক্লোরাইড রিঅ্যাবজর্পশন হয়। হ্যাঁ, তখন কি হচ্ছে ক্লোরাইড রিঅ্যাবজর্পশন হয় এবং আলটিমেটলি বাইকার্বনেট লস হয়। তাহলে কি ডেভেলপ করে নরমাল অ্যানিয়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। ঠিক আছে, তার মনে রাখবে যে সবচেয়ে কমন কজ অফ দ্য নরমাল অ্যানিয়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস কি হবে সিভিয়ার ডিহাইড্রিয়া, সিভিয়ার ডায়রিয়া। তাহলে কেন? কারণ আলটিমেটলি কি হচ্ছে বাইকার্বনেট লস হচ্ছে, প্রচুর পরিমাণ বাইকার্বনেট লস হচ্ছে। কিভাবে? বিকজ আপনার ইন্টেস্টিনাল সিস্টেম বাইকার্বনেট অ্যাবজর্ব করতে পারতেছে না। যেহেতু প্রচুর পরিমাণ বাইকার্বনেট লস হচ্ছে, তখন কি হবে আপনার কিডনিতে প্রচুর পরিমাণ ক্লোরাইড রিঅ্যাবজর্পশন হবে। ফলে আলটিমেটলি কি হচ্ছে নরমাল অ্যানিয়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। আবার বলতেছি, যখন আপনার ডায়রিয়া হবে তখন কি হবে আপনার ইন্টেস্টিনাল ফ্লুইড লস হবে। আর ইন্টেস্টিনাল ফ্লুইডে কি থাকে প্রচুর পরিমাণ বাইকার্বনেট থাকে। তাহলে কি হচ্ছে আলটিমেটলি বাইকার্বনেট লস হচ্ছে। তাহলে একদিকে কি হচ্ছে বাইকার্বনেট কমে যাচ্ছে, আর অন্যদিকে কি কিডনিতে কি হবে কিডনি কি করবে প্রচুর পরিমাণ ক্লোরাইড রিঅ্যাবজর্ব করবে। যে পরিমাণ ক্লোরাইড লস হওয়ার কথা ছিল সেগুলোকে অ্যাবজর্ব করে ফেলবে। তাহলে কি হচ্ছে ক্লোরাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি কি হচ্ছে অ্যানিয়ন গ্যাপটা নরমাল থাকতেছে। আর যেহেতু বাইকার্বনেট কমে যাচ্ছে তাহলে কি হবে অ্যাসিডোসিস। এবং যেহেতু কিডনির সঙ্গে সম্পর্কিত সবকিছু, সো এটা কি মেটাবলিক অ্যাসিডোসিস। তাহলে ইট ইজ কল্ড নরমাল অ্যানিয়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। ক্লিয়ার? এবার আসেন নরমাল অ্যানিয়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস একটা স্পেশাল কজ হচ্ছে টিউবুলার অ্যাসিডোসিস, রেনাল টিউবুলার অ্যাসিডোসিস। আমাদের টোটাল তিন ধরনের আমরা আলোচনা করি, টাইপ 1, টাইপ 2, টাইপ 4। কয় ধরনের? তিন ধরনের, টাইপ 1, টাইপ 2 এন্ড টাইপ 4। দেয়ার আর অনেকগুলো আছে, আমরা তিনটা নিয়ে আলোচনা করব, টাইপ 1, টাইপ 2, টাইপ 4। এই তিনটা রেনাল টিউবুলার অ্যাসিডোসিস আমাদের জন্য ইম্পর্টেন্ট। এখন বুঝতে পারতেছেন নামই তো অ্যাসিডোসিস, তাহলে এটা মেটাবলিক অ্যাসিডোসিস কজ না, বাট কেমন নরমাল অ্যানিয়ন গ্যাপ। দেখেন কেন। মেন কাহিনী হচ্ছে এখানে বাইকার্বনেট লস হবে অথবা H+ অ্যাকুমুলেট হবে এবং এক্সেসিভ পরিমাণ ক্লোরাইড রিঅ্যাবজর্ব হবে। এটা হচ্ছে মেন কথা। তো আমি ক্লোরাইডের কথা আর বলবো না, বুঝে নেবেন যে ক্লোরাইড রিঅ্যাবজর্পশন হচ্ছে, আমরা শুধু কজগুলো বলবো। তো টাইপ 2 রেনাল টিউবুলার অ্যাসিডোসিসে কি হয় এক্সেসিভ পরিমাণ বাইকার্বনেট লস হয়। কি বললাম? রেনাল টাইপ 2 টিউবুলার অ্যাসিডোসিসে কি হয় এক্সেসিভ পরিমাণ বাইকার্বনেট লস হয়। আর বাদ বাকি যে দুইটা 1 নাম্বারটা এবং 4 নাম্বারটা এখানে কি হয় ইনএবিলিটি টু এক্সক্রিট হাইড্রোজেন প্লাস আয়ন, অর্থাৎ কিডনির প্রবলেমের জন্য কিডনি H+ আয়ন ত্যাগ করতে পারে না। ফলে কি হয় H+ অ্যাকুমুলেটেড হয়। আবার বলতেছি যে দুইটা কজ নরমাল অ্যানিয়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস অনেকগুলো কজ, তার মধ্যে একটা স্পেশাল কজ হচ্ছে টিউবুলার অ্যাসিডোসিস। তার তিনটা পার্ট পড়বো, টাইপ 1, টাইপ 2, টাইপ 4। এবং টাইপ 2 তার কজ হচ্ছে এক্সেসিভ পরিমাণ বাইকার্বনেট লস হয়ে যাওয়া বাই কিডনি। আর টাইপ 1 আর 4 এর কজ হচ্ছে কিডনি কোন একটা অজ্ঞাত কারণে H+ ত্যাগ করতে পারতেছে না, ফলে H+ রিটেইন হচ্ছে। ওকে, আগে এটা বুঝেন, তারপর আমরা আস্তে আস্তে যাবো। এবং আলটিমেটলি কি হচ্ছে ক্লোরাইড রিঅ্যাবজর্ব হচ্ছে। এটা আমি এটা আর বলবো না, এই যে ক্লোরাইড রিঅ্যাবজর্ব হচ্ছে এটা আমি আর বলবো না, আপনি বুঝে নেবেন যে এভরি ক্ষেত্রে ক্লোরাইড রিঅ্যাবজর্পশন বেড়ে যায়। আমি এটা বলতেছি না, সেটা আপাতত বাদ। নাও টাইপ 1 টিউবুলার অ্যাসিডোসিস। তাহলে টাইপ 1 এ কি হবে H+ আয়ন প্রপারলি এক্সক্রিট হবে না, অ্যাকুমুলেটেড হবে। এখন বলা হচ্ছে যে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা কোথায় আমরা পড়েছি, আমি জানি না আপনাদের মনে আছে কিনা, আমরা ক্লাস করছি কিনা আমি জানি না। আমরা যখন আগের ক্লাস পড়েছিলাম তখন আমি পড়েছিলাম মনে আছে H+ পাম্পের কথা মনে আছে, এবং মনে আছে H+ পাম্প দিয়ে কি হয় H+ গুলা সব লুমেনে চলে আসে, যার মাধ্যমে লস হয়। জানি না পড়ছেন কিনা, ভুলে গেছেন। যাই হোক, মেন প্রবলেমটা হচ্ছে এই পাম্পে কোন একটা কারণে, কি কারণ সেটা পরে আসতেছি, কোন একটা কারণে এই পাম্প কাজ করে না। আর এই পাম্প যদি কাজ না করে তাহলে H+ কিন্তু সেল থেকে আর কি করতে পারবে না, লুমেন আসতে পারবে না। আর লুমেন না আসতে পারলে মানে H আর কি করতে পারবে না, লস হইতে পারবে না। আর H লস না হওয়া মানে কি, সব H কই চলে যাবে, সব ব্লাডে চলে যাবে। ফলে ব্লাডের মধ্যে H+ এর পরিমাণ বাড়বে। আর ব্লাডের মধ্যে H+ এর পরিমাণ বাড়লে কি হবে H+ গুলো সব বাইকার্বনেটের সঙ্গে বিক্রি করে ফেলবে। ফলে বাইকার্বনেট কমে যাবে। আর বাইকার্বনেট কমে কি বলবো নরমাল অ্যানিয়ন গ্যাপ, আর অন্যদিকে কি হবে ক্লোরাইড রিঅ্যাবজর্পশন বেড়ে যাবে। ফলে কি হবে নরমাল অ্যানিয়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। তাহলে টাইপ 1 এ কি হবে হাইড্রোজেন পাম্প কাজ করবে না। কেন করবে না? এক, জেনেটিক্যাল কন্ডিশনের জন্য। দুই, অটোইমিউন ডিজিজ মানে সেজোগেন সিনড্রোম এন্ড রিউমাটয়েড আর্থ্রাইটিসের জন্য। আর তিন, হাইপার প্যারাথাইরয়েডিজমের জন্য। এই তিনটা কন্ডিশনের কারণে আমার কোন এক কারণে আমার H+ এই পাম্পটা কাজ করে না। ওকে,
আচ্ছা, আর বাকি চিন্তা কথা নেই। এবার আসেন টাইপ 2। টাইপ 2 মানে কি ছিল মনে হচ্ছে? টাইপ 2 বাইকার্বনেট লস হয়। কজ কি? জেনেটিকের কারণে হতে পারে, মনোক্লোনাল গ্যামোপ্যাথি, আমরা বলি মাল্টিপল মাইলোমা, ইট ইজ আ বোনস ডিজিজ, হোয়াটএভার, দরকার নেই। আর কিছু মেডিকেশনের জন্য হতে পারে। কি দরকার? আপাতত দরকার নেই আমাদের, যেমন অ্যাসিডাজোলামাইড, ফ্লুসেমাইড, এগুলোর জন্য কি হতে পারে? কোনো কারণে বডি বা কিডনি এক্সেসিভ পরিমাণ H+ এক্সেসিভ পরিমাণ বাইকার্বনেট ত্যাগ করে ফেলে, ঠিক আছে? তখন দেখা যায় কি বডিতে অ্যাসিডোসিস ডেভেলপ করে। কজ দরকার আমাদের। একটা কজ হচ্ছে ফ্যানকোনি সিনড্রোম, এটাও টাইপ 2 এর মধ্যেই পড়ে। ফ্যানকোনি সিনড্রোমে কি হয় দেখেন, আমাদের অধিকাংশ বাইকার্বনেট অ্যাবজর্পশন হয় প্রক্সিমাল কনভলিউটেড টিউবে, আর খুবই কম পরিমাণ অ্যাবজর্পশন হয় ডিস্টাল কনভলিউটেড টিউবে, ঠিক আছে? এই ফ্যানকোনি সিনড্রোমে দেখা যায় যে প্রক্সিমাল কনভলিউটেড টিউব প্রবলেমেটিক হয়ে যায়, ফলে সে প্রপারলি আর কি করতে পারে না, বাইকার্বনেট অ্যাবজর্পশন করতে পারে না। আর প্রচুর পরিমাণ বাইকার্বনেট কোথায় চলে আসে? আমাদের ডিস্টাল কনভলিউটেড টিউবে চলে আসে, বাট সে কিন্তু খুব বেশি অ্যাবজর্পশন করতে পারে না, ফলে অনেক বেশি পরিমাণ বাইকার্বনেট লস হয়ে যায়। ওকে, আচ্ছা, কিন্তু এটা কম্পেনসেশন হয়ে যায় এর দোকানে, এটাকে বলে ফ্যানকোনি সিনড্রোম। ওকে, আমি এর ডিটেইলসে পড়াচ্ছি, দরকার নেই, আমাদের অনেক আপনাদের ট্রমাটিক্স হয়ে যাবে দোকান আস্তে আস্তে। আর টাইপ 4 কি হবে দেখেন, টাইপ 4 এর কজ হচ্ছে হাইপার অ্যালডোস্টেরনিজম। নাম শুনছেন হাইপার অ্যালডোস্টেরনিজম? অর্থাৎ বডিতে প্রচুর পরিমাণ হাইপো অ্যালডোস্টেরনিজম, অর্থাৎ বডিতে অ্যালডোস্টেরনের পরিমাণ কমে যায়। আর আমরা কি জানি অ্যালডোস্টেরন কি করে, মনে আছে? বলেন তো কি করে? অ্যালডোস্টেরন কাজ কি? অ্যালডোস্টেরন অ্যালডোস্টেরন সোডিয়াম রিঅ্যাবজর্ব করে, তাহলে আর কি করে? পটাশিয়াম এবং H+ লস করে। তাহলে কোনো কারণে যদি অ্যালডোস্টেরন না থাকে তাহলে সোডিয়াম রিঅ্যাবজর্পশন হবে? হবে না। কিন্তু পটাশিয়াম এবং H+ লস হবে? হবে না। তাহলে কি হবে বডিতে? একদিক দিয়ে হবে অ্যাসিডোসিস, আর একদিক দিয়ে হবে হাইপার ক্যালিমিয়া। ওকে, সো দিস ইজ দ্য অ্যানাদার কজ অফ টাইপ 4 অ্যাসিডোসিস। আর কি আছে আন্ডারলাইং কজ? প্রাইমারি অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি, অ্যাডিসন ডিজিজ বলি আমরা, আর হচ্ছে মেডিকেশন, এসি ইনহিবিটর, এআরবি, এনএসআইডি, এগুলা এই যে অ্যাডিসন ডিজিজ, ঠিক আছে? এই যে অ্যাডিসন ডিজিজে কি হচ্ছে? অ্যালডোস্টেরন ডিজিজ হচ্ছে না, ফলে সোডিয়াম রিঅ্যাবজর্পশন হচ্ছে না, আলটিমেটলি কি হচ্ছে? H+ লস হচ্ছে না এবং পটাশিয়াম লস হচ্ছে না, ফলে H+ এবং পটাশিয়াম বডিতে অ্যাকুমুলেট করতেছে, এবং আলটিমেটলি কি হচ্ছে? আমাদের নরমাল অ্যানন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস হচ্ছে। আর এটা হচ্ছে স্পাইরোলেকটোন। এই ড্রাগটা কি করে জানেন? অ্যালডোস্টেরন রিসেপ্টরকে ব্লক করে ফেলে, ফলে অ্যালডোস্টেরন কাজ করতে পারে না, এবং আলটিমেটলি যা হয় তাই হয়, ঠিক আছে? অ্যাসিডাজোলামাইডে কি হয় দোকানেগুলা? So this is the cause of normal anion gap acidosis. আমরা বলি hydrous, okay, hyper alimentation, Addison disease, renal tubular acidosis, diarrhea, acidozolamide, spironolactone এবং saline nutrition. This is the cause of normal acid gap analysis. Okay, ক্লিয়ার? বুঝতে পেরেছেন? আমি জানি আপনারা বুঝতে পারতেছেন কিনা, আমি ভয় পাচ্ছি। আমি আমি চাচ্ছি যে বেশি পড়াইতে, বাট আমার কাছে মনে হচ্ছে যে আপনারা ট্রমাটাইজড হয়ে যাবেন, অনেক অনেক কিছু এখানে আছে। তো যেহেতু সবাই জুনিয়র, আমার কাছে মনে হচ্ছে সিনিয়র হয়তো খুব কম ক্লাস করতেছেন, তো আমার মনে হয় আপনারা আমরা এগুলো আরো ডিটেলসে পড়ে যাই, যতটুকু ভাই পড়াইছি এগুলো পড়েন। আমরা এই যে আরো অনেক ফর্মুলা আছে, ইন্টারস ফর্মুলা, ঠিক আছে? তারপর ইউরিন অ্যানান গ্যাপ মাপতে পারি আমরা, অনেকগুলো প্রসেস আছে যার মাধ্যমে আমরা কিন্তু অনেক কিছু চেক করতে পারি। তো আমার মনে হয় দরকার নেই, আপনারা আগে মেন জিনিসগুলো দেখেন, যেগুলো ভাইয়া বুঝাচ্ছি বা যে কজগুলো ভাইয়া বুঝাচ্ছি এগুলো বেশি ইম্পর্টেন্ট, এগুলোই সারা কোশ্চেন করবে আপনাদেরকে। কখনো উইন্টার্স ফর্মুলা, ঠিক আছে, এগুলো নিয়ে কোশ্চেন করবে না, ঠিক আছে? বা ইউরিন অ্যানান গ্যাপ কি, কেন কারে, সেগুলো কোশ্চেন করবে না, ঠিক আছে? অথবা ক্রনিক মেটাবলিক অ্যাসিডোসিস কি, সেগুলো কোনো কোশ্চেন করবে না। সো প্রবলেম হওয়ার কথা না, ঠিক আছে? তো যা হোক, ওকে, আজকে এই পর্যন্ত থাকুক, বেশি না যাই, অনেকক্ষণ পড়ে ফেলছি। সো বেস্ট অফ লাক। আপনারা, আবার বলতেছি, আমি আপনাদেরকে এগুলো সব পাঠিয়ে দিব, ঠিক আছে? যারা যারা কমেন্ট করছিলেন গ্রুপ মানে পোস্টে, সবাইকে ভাইয়া দিব। ওকে, ভাইকে টাইম দিতে হবে, আমি ইনশাল্লাহ 7 দিনের মধ্যে দিয়ে ফেলবো, ঠিক আছে? কোনো সমস্যা নেই। আর আমি কিন্তু সবকিছু দিয়ে দিব, আমার যত কিছু মানে সবই দিব। আপনি ট্রাই করবেন আস্তে আস্তে বোঝার, ঠিক আছে? এবং একটু বয়স আপনার যখন সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার যাবেন, তখন আমার সঙ্গে কথা বলবেন যে ভাই এই ফর্মুলা কেন আসছিল, কেন, আমি এগুলো বুঝাবো, ঠিক আছে? তো আমাকে টাইম দিতে হবে। ওকে, সবচেয়ে বেস্ট হইতো যদি ডাইরেক্ট কথা বলা যেত, আসলে সম্ভব হচ্ছে না এভাবে।
ওকে, আল্লাহ হাফেজ, তাহলে টেক কেয়ার, বাই বাই।